treatment of choice now? Sure. For the treatment of choice, we can use the vancomycin and ticlopyrin. Dr. Mahfouz, please. For MRSA, drug of choice is vancomycin. This is absolutely correct. But treatment of choice mainly depends on the type of infection and severity of the infection. So, যদি patient খুব severe condition এ থাকে সেক্ষেত্রে আমাদের vancomycin is the drug of choice. But এটা যদি skin and soft tissue infection হয়, vancomycin এটা যেহেতু Dix diffusion test, vancomycin এর জন্য clinician should always look for MIC report because vancomycin Dix diffusion report is not reliable. এবং vancomycin এর যদি আমরা MIC দেখতে যাই, but it should be less than 1.5 microgram per ml. সো এবং দেখা যায় যে vancomycin সেনসিটিভ হলেও সেটা যদি prolonged থেরাপি হয় তাহলে কিছুদিন পর vancomycin সেনসিটিভ Staph aureus can turn into vancomycin intermediate Staph aureus. সো vancomycin যখনই দেওয়া হবে তখন এটা যেহেতু নেফ্রোটক্সিক ড্রাগ, সো থেরাপিউটিক ড্রাগ মনিটর করতে হবে, ইনিশিয়ালি লোডিং ডোজে দিতে হবে, পরে মেইনটেইনিং ডোজ। সো vancomycin কিছু মেইনটেইন এই জিনিসগুলো খেয়াল করতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের MIC রিপোর্ট। আর যদি সফট টিস্যু ইনফেকশন হয় সেখানে সাথে আমরা লাইনোজোলিডটাও আমরা এটা মাথায় রাখতে পারি পেশেন্ট যদি লেস সিভিয়ার হয়, কারণ টিস্যু ডিস্ট্রিবিউশন লাইনোজোলিড ইজ ভেরি গুড, ওরাল ড্রাগ অ্যাভেলেবল। সো vancomycin is drug of choice MRSA, it is sure, বাট আমরা অবশ্যই সাইট এবং সিভিয়ারিটি অফ ইনফেকশন চিন্তা করে আমরা লাইনোজোলিডও দিতে পারি যদি সফট টিস্যু ইনফেকশন হয় এবং লেস সিভিয়ার ইনফেকশন হয়। Okay, thank you. So next question. What additional advice to be given along with the CS to differentiate the pathogen, colonizations, and contamination? You got the question? Yes, sir. Sure. To differentiate the pathogen, we can stay for gram staining. And for the colonization and the contamination, we have to state the site or the source of the specimen from where the specimen is taken. Then at the time of the collection of the specimen and other relevant information, whether the patient is getting previous antibiotic or is having an ongoing antibiotic therapy, and any comorbidities of the patient. Yes, you're right. So gram stain is very, very important. Whenever we suggest or give a requisition for culture sensitivity report, we should must write a gram stain for that specimen because gram stain helps the microbiologist to interpret whether it is colonizer, contamination, or pathogen. Because if we don't differentiate colonizer, contaminant, and pathogen, we may overuse of antibiotic and may leads to antimicrobial resistance. So একটা গ্রাম স্টেইন মাস্ট এবং একটা রিকুইজিশন ফর্ম যেখানে পেশেন্ট ইনফরমেশন থাকবে, ক্লিনিক্যাল ইনফরমেশন থাকবে, ক্লিনিক্যাল সায়েন্স সিমটম সবকিছু, ক্লিনিক্যাল কোরিলেশন এন্ড গ্রাম স্টেইন সবকিছুই হেল্প করে ট্রু প্যাথোজেন, কলোনাইজেশন এন্ড কন্টামিনেশন ডিফারেন্সিয়েট করার জন্য। থ্যাংক ইউ। Thank you. So gram staining is the answer. Okay. Next question. Colony count is appropriate here or not? স্যার আমি একটু জানতে চাচ্ছি যে গ্রাম স্টেন আমরা কিভাবে বুঝবো? গ্রাম স্টেন করে কিভাবে বুঝবো যে colonization না contamination না রিয়েল প্যাথোজেন? কিভাবে বুঝবো স্যার? যদি একটু এক্সপ্লেইন করেন। হ্যাঁ, শিওর ডক্টর মাহফুজ। গ্রাম স্টেন হ্যাঁ, এটা মেইনলি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট থেকে যে মাইক্রোবায়োলজিস্ট উনি ইন্টারপ্রিটেশন করেই দেওয়ার কথা। তাছাড়াও বোঝার জন্য গ্রাম স্টেইনে যদি আমরা দেখি যে ইনফ্ল্যামেটরি সেল, নিউট্রোফিল মোর এবং গ্রাম অর্গানিজম, গ্রাম পজিটিভ নেগেটিভ যেটা কালচারে আসছে সেটার সাথে আমার স্টেইনিং এ ফাইন্ডিংসও সিমিলার, দ্যাট উইল গিভ এ ক্লু ফর দ্য ট্রু ইনফেকশন এবং অবশ্যই উইথ ক্লিনিক্যাল কোরিলেশন। এবং সাথে হচ্ছে আমাদের কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট যেমন WBC কাউন্ট, CRP যেগুলো ইনফেকশন ইন্ডিকেশন দেয়, সবকিছুই আমাদেরকে হেল্প করবে টু ডিফারেন্সিয়েট ট্রু ইনফেকশন, কলোনাইজেশন এন্ড কন্টামিনেশন। গ্রাম স্টেইনিং হচ্ছে পাস সেল এন্ড প্রেজেন্স অফ অর্গানিজম। এখানে আমরা যখন কালচার সেনসিটিভিটি করি, গ্রাম স্টেনের আরো একটা বড় রোল আছে। আমরা যতটুকু শিখেছিলাম, আমি যদি আপনাকে একটু বলি এটা কতটুকু, যেমন মনে করেন আমরা তো ধরেন যদি গ্রাম স্টেন ছাড়া যদি কালচার করে লট অফ ডিস্ক আর অ্যাভেলেবল, তাহলে আমি সাগরে ভাসবো, কোনটাতে ডিস্কে বসাবো, কি পজিটিভ না নেগেটিভ আমরা জানি না। বাট আমরা যদি গ্রাম স্টেনটা করে ফেলতে পারি আগে, তাহলে আমি অন্তত আইসোলেটেড হয়ে গেলাম, আইদার পজিটিভ অর নেগেটিভ, সেই অনুযায়ী হয়তো ডিস্কটা বসানো যাবে। এটা ঠিক কিনা এই কথাটা
হ্যাঁ, এটাও একটা ক্লু দেয়, কারণ মাইক্রোস্কোপিতে আমি ইমিডিয়েট রেজাল্টটা পাচ্ছি। স্পেশালি এটা হচ্ছে যে মেইনলি ব্লাড স্ট্রিম ইনফেকশন। আমরা যখন অটোমেটেড ব্লাড কালচার বোতলটা দেই, সো বোতল যখন সিগন্যাল দেয়, তখনই যদি আমরা বোতল থেকে একটা গ্রাম স্টেইন করি, গ্রাম পজিটিভ অথবা নেগেটিভ দেখে আমি যদি আইসিইউ পেশেন্ট বা যে কোনো সেপসিস পেশেন্টকে সাথে সাথে জানিয়ে দিতে পারি যে এটা গ্রাম পজিটিভ অথবা নেগেটিভ ব্যাকটেরিয়া, তাহলে ট্রিটমেন্ট অফ অ্যান্টিবায়োটিক সেই লাইনে যেতে পারে এবং এটা ক্লিনিশিয়ানদের জন্য খুবই হেল্প হয় এবং ট্রিটমেন্ট রেসপন্সটা অযথা অন্য অ্যান্টিবায়োটিক যেটা আমরা সব রকম কাভার দিয়ে থাকি ওটা আর লাগে না। থ্যাংক ইউ। Okay, thank you. So what about the colony count? Dr. Jahida? Sure, the colony count seems to be appropriate because it's more than 10 to the power 4 colony forming unit per ml. তোমার কথা বোঝা যাচ্ছে না, সাউন্ড গুলা ক্লিয়ার না, একটু যদি একটু sound Sure, the colony count is appropriate here because it's more than 10 to the power 4 per colony count forming unit per ml. আমি জেনেছি যে এগুলো হচ্ছে উন্ড সব, সবগুলোই হচ্ছে উন্ড কালচার থেকে বা পাস স্যাম্পল থেকে। সেক্ষেত্রে আসলে কলোনি কাউন্ট নট নেসেসারি, বিকজ উন্ড কালচার যেটা করা হয় ওটা হচ্ছে কোয়ালিটেটিভ মেথড বা সেমি কোয়ান্টিটেটিভ মেথড, এবং উন্ড কালচার বা পাস স্যাম্পল আমরা অলওয়েজ ইন্টারপ্রিট করি অ্যাজ মাইল্ড, মডারেট অর হেভি গ্রোথ, বাট ইফ ইট ইজ ইউরিন, ইন দ্যাট কেস উই হ্যাভ টু report it as colony count because that is quantitative method. ওকে, যেগুলো উন্ড সব বা উন্ড থেকে আসে সেগুলো সাধারণত কলোনি মানে ইজ দ্য লাগে না। ওকে ওকে তার এখানে আমি একটা কথা বলতে চাই যে ট্রেনিদেরকে, যে আমরা শুধু ইউরিন আরইসিএস লিখে পাঠিয়ে দিই, এবং এটা যদি করি অনেক প্যাথোলজিস্ট কিন্তু বা মাইক্রোবায়োলজিস্ট কলোনি কাউন্টার দেয় না, আমরা দেখি ম্যাক্সিমাম রিপোর্টে কলোনি কাউন্টার দেয় না। তা আমি ট্রেনিদেরকে রিকোয়েস্ট করবো যেন আমরা কলোনি কাউন্টার চেয়ে নিই, ইউরিন আরইসিএস উইথ কলোনি কাউন্ট, চাইলে ওরা দিতে বাধ্য, না চাইলে কিন্তু দেয় না, তাহলে আমরা ইন্টারপ্রিট করতে সুবিধা হবে। ঠিক বলছি কিনা? জি জি, অবশ্যই কলোনি কাউন্ট খুবই মানে সিগনিফিকেন্ট রোল আছে, যে 10 to more than 10 to the power 5 is significant, আর যদি পেশেন্টের সিমটম থাকে সেক্ষেত্রে 10 to the power 4 even significant. So colony count is huge important for reporting of urinary isolates. এবং সাথে একটা রিকুইজিশন ফর্ম যেন ফিল্ড আপ থাকে উইথ পেশেন্ট ইনফরমেশন, তাহলে মাইক্রোবায়োলজিস্ট এবং অলওয়েজ এটা বলা হয় যে ক্লিনিক্যাল টিম অ্যান্ড ল্যাবরেটরি টিম শুড বি ইন কমিউনিকেশন ফর বেটার রিপোর্টিং। এটা খুব নেসেসারি। পেশেন্ট ইনফরমেশন, ক্লিনিক্যাল সাইন, সিমটম, কোমরবিডস, কি অ্যান্টিবায়োটিকের উপর আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন টু ইন্টারপ্রিট দ্য সিএস রিপোর্ট। হ্যাঁ, ডক্টর বাফুজা, এই রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে দিস স্টাফিলোকক্কাস ইজ অলসো সেনসিটিভ টু জেন্টামাইসিন, amikacin. So what about this antibiotic? অ্যাকচুয়ালি স্যার, এটা যেহেতু এমআরএস সেক্ষেত্রে আমরা মেইনলি ফোকাস করবো ভ্যানকোমাইসিন, টেকোপ্লানিন অ্যান্ড লাইনোজোলিড। লাইনোজোলিড বলা হয় যে সফট স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশনে খুব ভালো কাজ করে, বেটার পেনিট্রেশন। আর ভ্যানকোমাইসিন যদি সিভিয়ার ইনফেকশন হয়, ব্লাড স্ট্রিম ইনফেকশন হয়, সেক্ষেত্রে আমাদের ভ্যানকোমাইসিন ড্রাগ অফ চয়েস থাকবে। টেকোপ্লানিন মেইনলি হচ্ছে নিউমোনিয়া, সেপটিক আর্থ্রাইটিস, অস্ট্রিওমাইলাইটিস, এসব ক্ষেত্রে হচ্ছে টেকোপ্লানিন। আর তারপর হচ্ছে রেস্ট অফ দ্য ড্রাগ যদি চুজ করি। Okay, okay, thank you. স্যার, কোনো কমেন্ট করবেন স্যার? ফার্গুসন স্যার? একটা কথা যেটা সেটা হচ্ছে যে 3 দিনে এত পুজ আসবে কেন? সিনারিওটা তাহলে পরে একটু 6 দিনে নিয়ে যাওয়া ভালো। ও আচ্ছা, কোশ্চেনটা কথা বলছেন। ওকে স্যার। হুম। হ্যাঁ, ফিফথ পোস্ট অপারেটিভ ডে। এত তাড়াতাড়ি এতটা ইনফেকশন হওয়া তো তাহলে তো সার্জনের অবস্থা খারাপ। না, অনেক কিছু ব্যাপার শিখার আছে এখানে, যে আসলে তো আমরা শুধুমাত্র একটা কালচার নিয়ে একটা সোয়াব পাঠায় দেই, একটা, হ্যাঁ। তারপরে তো রিকোয়েস্ট থাকলেও অনেক সময় ইয়ে থাকে না, আবার অনেক সময় উল্টা থাকে, কলোনি কাউন্ট লেখা থাকে না, এটা থাকে না, ঠিক আছে। কিন্তু ওই যে স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস লিখে দিলেন শুধু, এটার মধ্যে তো আবার কিছু টাইপিং আছে, ইয়ে আছে, সেগুলি তো আমাদের দেশে একেবারেই করা হয় না। এটা তো আমাদের জন্য একটু প্রবলেমেটিক হয়ে যায় যে ড্রাগ ইয়ে করবে। আসলে আমাদের খুব একটা, আমাদের ড্রাগ একটা ইয়ে করলেই হয়, সার্জনরা অ্যান্টিবায়োটিক নিয়ে বেশি চিন্তা করে না। এটা আমার ইয়ে বলে আরকি, যে ওরা কিছু বুঝেই না, জানে না। কিন্তু এটা তো ঠিক যে আমার রোগের ইয়ে হচ্ছে কিনা,
এটা কাজ হচ্ছে কিনা সেটার উপর নির্ভর করে। এখন আমি এই রিপোর্টের উপর ভিত্তি করে যদি আমি লিনাজোলিড দেই, তাহলে সেটা কতটুকু এফেক্টিভ হবে এটা কি আগে থেকে বলা যায় কালচার রিপোর্ট থেকে? স্যার যেহেতু এটা একটা কালচার রিপোর্ট এবং কালচার রিপোর্ট এটা যদি আপনি ল্যাবকে রিলাই করেন যে না রিপোর্ট ইজ গুড, তাহলে এটা আপনি অবশ্যই দিতে পারবেন, কারণ এটা স্যার টার্গেটেড থেরাপি এন্ড রিপোর্ট শোজ দ্যাট স্ট্যাফিলোকোকাস অরিয়াস উইল না, অ্যাক্ট অন আপনার রিপোর্ট লেখা আছে শুধু সেনসিটিভ, তাই তো? জি স্যার। কিন্তু এটা কতটা ইয়েতে সেনসিটিভ সেটা তো বলা নাই এখানে কিছু। স্যার আসলে ডিক্স ডিফিউশন মেথডে এই মানে আপনারা কি এমআইসি হিসাবেই এটা লেখেন নাকি সেই না স্যার, হিসাবে? এটা স্যার হচ্ছে ডিক্স ডিফিউশন মেথড। সেন্সিটিভিটি দেখার আরেকটা মেথড আছে যেটা হচ্ছে এমআইসি মেথড, যেটা স্যার অটোমেটেড মেথড ভাইটেকে করা হয়। এবং আপনি যে স্যার বললেন যে আমরা শুধু স্ট্যাফ অরিয়াস দেই, অন্য কিছু দেই না স্যার, এটা হচ্ছে কনভেনশনাল একটা রিপোর্ট, যেটা কনভেনশনাল মেথডে করা হয় বায়োকেমিক্যাল 4-5টা টেস্ট দিয়ে। সো কনভেনশনাল যেটা একদম অনেক পুরনো, অনেক কাল ধরে চলে আসছে, এই মেথডে আসলে খুব বেশি অর্গানিজম আমরা আইডেন্টিফাই করতে পারি না, যেহেতু মাত্র 4-5টা দিয়ে করা হয়। আর আরেকটা আছে যেটা অটোমেটেড মেথড, যেটা এখন অনেক কর্পোরেট হসপিটালে, অনেক টার্সিয়ারি লেভেল হসপিটালে অ্যাভেলেবল। সেটা দিয়ে দেখা যায় একই সাথে 42 বায়োকেমিক্যাল টেস্ট করা হয় এবং স্ট্যাফাইলোকক্কাসের অনেক ভ্যারিয়েন্ট গুলো সেটা আইডেন্টিফাই করতে পারে। সো আমরা যদি ডিমান্ড করি যে আমরা মোর অথেন্টিক এবং এমআইসি বেসড রিপোর্ট চাবো, তাহলে আমাদের অটোমেটেড যেটা এমআইসি মেথড এবং যেটা দিয়ে অনেক যত গুলো ভ্যারাইটি আছে স্ট্যাফাইলোকক্কাস, একদম ডেফিনিট ডায়াগনোসিস পসিবল। সো আমাদের আসলে ওইদিকে যেতে হবে, অটোমেটেড র্যাপিড অ্যান্ড অ্যাডভান্স টেস্টের দিকে স্যার। এবং এটা যখনই ক্লিনিশিয়ানদের থেকে আসলে ডিমান্ড আসবে, তখনই ল্যাবগুলো এটা ইমপ্রুভ করতে পারবে এবং ডেফিনিট ডায়াগনোসিস পসিবল হবে স্যার। আরেকটা আমরা হচ্ছে যে একটা রিকোয়েজিশন আমরা লিখি যে গ্রাম স্টেনিং এন্ড মাইক্রোস্কোপ এক্সামিনেশন এন্ড তা এটা তো মানে এখানেই যে রিপোর্টটা দেওয়া আছে স্ট্যাফিলোকোকাস, এটা কি গ্রাম স্টেনিং করার পরে দেওয়া হয়েছে? স্যার এখানে শুধু কালচার রিপোর্টটা আছে, এখানে কোনো গ্রাম স্টেনিং। কালচারে যে স্ট্যাফিলোকোকাস অরিয়াস বলছেন, এটা কি জি স্যার, গ্রাম কলোনি স্টেনিং গ্রোথ করে দেওয়া থেকে। হয়েছে জি না স্যার। জাস্ট ওই বায়োকেমিক্যাল টেস্ট উপর ভিত্তি করে বলা হয়েছে? হ্যাঁ, ওই যে বায়োকেমিক্যাল টেস্ট, স্যাম্পলটা মিডিয়াতে ইনোকুলেট করার পর গ্রোথ আসছে, সেই গ্রোথ থেকে বায়োকেমিক্যাল টেস্ট করে এটা স্ট্যাফ অরিয়াস ডায়াগনোসিস করা হয়েছে। এটা তো তাহলে আরো বেশি অথেন্টিক। জি স্যার, কালচার তো অবশ্যই অথেন্টিক স্যার, সাথে বায়োকেমিক্যাল যদি গ্রাম স্টেনিংটা হয়, তাহলে আমাদেরকে কলোনাইজার, কন্টামিনেশন না প্যাথোজেন এটা ডিটেক্ট করতে হেল্পফুল হয় স্যার। এটা হেল্প করে। থ্যাংক ইউ। স্যার আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে টু ওয়ে কমিউনিকেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। একটা রিপোর্ট হাতে পাওয়ার পরে আমার মনে হয় যে এখনকার যারা স্টুডেন্ট আছেন, আপকামিং সার্জন যারা, তাদের এই হ্যাবিটটাও ডেভেলপ করা দরকার, যে কোনো রিপোর্ট নিয়ে একটু কনফিউশন হলে বা কোনো ইন্টারপ্রিটেশনের জন্য বা কোনো ডিসকাশনের জন্য শুড টক উইথ দ্য মাইক্রোবায়োলজিস্ট। একটা এই ধরনের একটা টু ওয়ে কমিউনিকেশন থাকলে আমার মনে হয় যে পেশেন্ট ম্যানেজমেন্ট উইল বি বেটার। হ্যাঁ, প্রফেসর মাসুদ করিম। স্যার আমি এই রোগীর ক্ষেত্রে বলছি, এটা একটা সুপারফিশিয়াল ইনফেকশন উইথ আ ফরেন বডি, আই মিন মেশ। তাহলে আমার তো ওন কেয়ারটা সো ইম্পর্টেন্ট দেন দ্যাট অফ দ্য অ্যান্টিবায়োটিক। আমি আই এম নট এগেইনস্ট দ্য অ্যান্টিবায়োটিক, সরি, আমি জাস্ট ডিসকাশনের জন্য। তাহলে আমার কথা হচ্ছে উইথ দিস রিপোর্ট আমি যদি ওনটাকে কেয়ার করি প্লাস মাইনাস মেশ রিমুভাল, কিন্তু ফ্র্যাঙ্ক পাস বের হচ্ছে, তাহলে আমাদের অ্যান্টিবায়োটিকটা দেওয়াটা ম্যান্ডেটরি কিনা এই রোগীর ক্ষেত্রে? এটা মনে হয় সিস্টেমিক সায়েন্স আছে কিনা ইনফেকশনের, তার উপরে ডিপেন্ড করবে অনেকটা, টু লার্জ এক্সটেন্ট। সিস্টেমিক সাইন ম্যাক্সিমাম ক্ষেত্রে তো থাকে না স্যার, আবার নাই। যদি না হ্যাঁ। তাহলে কি আমাদের মানে দরকার আছে কিনা? যদি রিপোর্ট আমি দেখি যেটা এমআরএসে আমার লিনাজোলিড হবে, তাহলে আমি না দিয়ে পারি কিনা স্যার, এটা হলো আমার প্রশ্ন। এটা স্যার ক্লিনিক্যাল জাজমেন্ট সবচেয়ে বড়, ক্লিনিশিয়ানস ওপিনিয়ন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। উনি যদি মনে করেন যে এটা না দিয়েও এটা প্রপার ক্লিনিং এবং মেনটেনেন্স করে হবে, সো ক্লিনিক্যাল জাজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার স্যার। রাইট, ওকে, থ্যাংক ইউ। মানে স্টুডেন্ট থেকে কোনো মানে কোশ্চেন আছে? এনি স্টুডেন্ট ক্যান আস্ক এনি কোশ্চেন। Sir, how does the organism become resistant? বই পড়ে নেবেন। এটা কিন্তু অনেক বড় জিনিসের ব্যাপার। এটা আমার বললো বই পড়বেন, অনেক জিনিস আছে এর মধ্যে। অনেক জিনিস আছে। আমরাও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করব আর একটা ক্লাসে, সেদিন আমরা ডিটেইলস আলোচনা করব। ওকে, MIC, disc diffusion, এগুলো তো clear করলেন।
বুঝতে পারি যে দুইটা মেথড বললো না, যে ডিক্স মেথড আর একটা কি মেথড, এটা তো বুঝিনি। মাহফুজা, ইউ আর মিউটেড। জি এএসটি মানে অ্যান্টিমাইক্রোবিয়াল সাসেপ্টিবিলিটি টেস্ট দুটা ভাবে করা যায়, একটা হচ্ছে ডিক্স ডিফিউশন মেথড, একটা হচ্ছে ডিক্স ডাইলুশন মেথড। ডিক্স ডিফিউশন মেথড যেটা রিপোর্ট যেটা আমরা সামনে দেখছি এটা হচ্ছে ডিক্স ডিফিউশন মেথড। এখানে শুধুমাত্র আমরা এস আই আর এগুলো দিয়ে সাসেপ্টিবিলিটি, রেজিস্ট্যান্স, ইন্টারমিডিয়েট এভাবে ইন্টারপ্রিট করতে পারি। আর আরেকটা মেথড হচ্ছে ডিক্স ডাইলুশন মেথড, যেটা ডাইলুশন মেথডে করা হয় এবং সেখানে আমরা অ্যাকচুয়াল এমআইসিটা ডিটেক্ট করতে পারি এবং সেটা যে কত কম বা কত বেশি ওটা দিয়ে আরো ভালো আমরা কোন ড্রাগ অফ চয়েস সেটা ডিটারমাইন করতে পারি এবং দ্যাট ইজ মোর অ্যাকুরেট। থ্যাংক ইউ। আমরা নেক্সট দেখি, আমাদের মানে কয়েকটা আছে, আমাদের এর ভিতরে কোশ্চেন আরো অনেক কিছু আসবে। নেক্সট সিনারিওতে যাই। ডক্টর সাবা, প্লিজ কাম টু দ্য স্ক্রিন and interpret this report. Sabah, are you here? Can you hear me? Assalamualaikum, sir. Walaikum Assalam. Okay, your scenario is the 60 years old patient had a self-retaining Foley catheterization 4 months back due to carcinoma of the prostate. Patient has developed a fever and features of UTI. Patient is on amoxicillin and clavulanic acid. SOB. এটা ভুল হয়েছে, এটা হলো মানে ইউরিন টেস্ট, ইউরিন ওয়াজ টেকেন ফর কালচার এন্ড সেন্সিটিভিটি, লাস্টের পার্টটা ভুল আছে, এটা হলো কপি পেস্টের মানে যে ইয়েটা হয় সেই কারণে। সো দিস ইজ এ ইউরিন স্যাম্পল, ক্যান ইউ রিড ইট? ইউরিন স্যাম্পল, কালচার এন্ড সেন্সিটিভিটি, দিস ইজ দ্য রিপোর্ট। রিপোর্ট শোজ Report shows sensitivity to clobazamine. So this may be a case of medicine susceptible staph aureus. স্ট্যাপোরিয়াস। যদি আমরা কোশ্চেন বলি যে হোয়াট টাইপ অফ স্ট্যাপোরিয়াস ইট ইজ, তাহলে ইওর আনসার ইজ Methicillin susceptible staph aureus. সাসেপ্টিবল, এরকম বলা আছে সাসেপ্টিবল স্ট্যাপোরিয়াস। ওকে, আর কোনো কমেন্ট করবে ডক্টর মাহফুজা? না ঠিক আছে, আনসার যেহেতু আমরা ক্লক্সিসিলিন দিয়ে ইন্টারপ্রিট করি এটা সেফুক্সিটিন অথবা ক্লক্সিসিলিন অ্যাজ ইট ইজ সেনসিটিভ, সো ইট ইজ এমএসএসএ অর মেথিসিলিন সেনসিটিভ স্ট্যাফিলোকোকাস অরিয়াস। অ্যাবসলিউটলি কারেক্ট। হ্যাঁ, যেমন আমাদের উপরে লেখাটা ছিল দেখে একটু জানার সুবিধা হয়েছে, গ্রোথ অফ মেথিসিলিন সুইটেবল। তো এটা লেখা ছিল না থাকলে তাহলে আমাদের স্টুডেন্টদের জন্য বলা ছিল যে কখন আমরা বলি যে মেথিসিলিন সাসেপ্টিবল স্ট্যাফিলোকোকাস অরিয়াস। দ্য আনসার ইজ যখন আমরা দেখি, আনসারটা একটু ক্লিয়ার করে মাহফুজা। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লক্সাসিলিন সেনসিটিভ। হ্যাঁ, একটা কথা আমরা বলে রাখি যে ডিক্স ডিফিউশন মেথড, এই সবগুলো আজকে সবগুলো রিপোর্টই হচ্ছে ডিক্স ডিফিউশন মেথডে। ডিফিউশন মেথডে আমরা টেস্ট করি হচ্ছে সেফোক্সিটিন, বাট রিপোর্ট করি হচ্ছে ক্লক্সাসিলিন। সেফোক্সিটিনকে বলা হয় একটা সারোগেট মার্কার ফর এমআরএসএ ডিটেকশন। সো সেফোক্সিটিন টেস্ট করা হয়, ওটা একটা সারোগেট মার্কার ফর ক্লক্সাসিলিন সেন্সিটিভিটি। সো সেফোক্সিটিন যদি সেনসিটিভ হয় তাহলে আমরা রিপোর্ট করি ক্লক্সাসিলিন সেনসিটিভ। সেফোক্সিটিনটা আসলে রিপোর্ট করা হয় না, ওটা টেস্ট করা হয় বাট রিপোর্ট করা হয় ক্লক্সাসিলিন। সো এটা যেহেতু ক্লক্সাসিলিন সেনসিটিভ, আমরা বলতে পারি এটা মেথিসিলিন সেনসিটিভ স্ট্যাফিলোকোকাস অরিয়াস, এমএসএসএ। MSSA, okay. So in this patient, treatment of choice or antibiotic of choice, Dr. Sabah? Cloxacillin, sir. Cloxacillin. Flucloxacillin. Cloxacillin. Okay. আপনার কোশ্চেন একই দাঁড়াচ্ছে যে what other antibiotics are considered susceptible in cases of the MSSA? জি, এখানে কোশ্চেনটা বলতে চাওয়া হয়েছে যে ক্লক্সাসিলিন সেনসিটিভ মানে আমরা আর কোন কোন অ্যান্টিবায়োটিক সেনসিটিভ বুঝবো? Cloxacillin, flucloxacillin, then dicoxacillin, and then ciprofloxacin. না, একটু আরো কিছু আছে চিন্তা করে যেমন বললে, কি চিন্তা করে বললে? Gentamicin included এখানে, মানে অ্যামিনোগ্লাইকোসাইড গ্রুপের ড্রাগও ইনক্লুডেড। এমএসএসএ মানে আমরা কি কি কনসিডার করব যে এই স্ট্যাফিলোকোকাসটা আর কিসে কিসে সেনসিটিভ হতে পারে? সো এই ইন্টারপ্রিটেশনটা আসলে আমাদের সবার জানা থাকতে হবে যে আমরা যখনই দেখবো এমএসএসএ বা ক্লক্সাসিলিন সেনসিটিভ, সো ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ সেনসিটিভ টু অ্যামোক্সিক্ল্যাব
দেন হচ্ছে পাইপারসিলিন, টেজোব্যাকটাম, Piperacillin. সেফট্রাক্সোন, সেফোরোক্সিম, ইভেন মেরুপেনম। ঠিক আছে, তো আমরা অনেক সময় কোশ্চেন করা হয় যে আমার পেশেন্ট তো অ্যামোক্সিসিলিন ক্ল্যাভুলনিক অ্যাসিড পাচ্ছে, বাট আমার রিপোর্টে তো এই অ্যান্টিবায়োটিকটা নাই। সো আমার যদি এটা আমি মাথায় রাখি যে ক্লক্সাসিলিন সেনসিটিভ মানেই হচ্ছে sensitive to amoxicillin, piperacillin, tazobactam, cefuroxime, ceftriaxone, meropenem. So we can go for amoxicillin, clavulanic acid, piperacillin, tazobactam, cefuroxime as required. স্পেকট্রামটা বেড়ে গেল অনেকটা। জি। This is very important things to know. Yes. Okay. Are question from the students? এই কালচারাল সেন্সিটিভিটি উপরে কার কোনো কোশ্চেন আছে? স্যার কোনো Sir, comment? patient, স্যার, একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, হ্যাঁ। when should we ask for fan method culture? ফ্যান মেথডটা মেইনলি হচ্ছে ফাস্টার অ্যান্টিবায়োটিক নিউট্রালাইজার। এটি মেইনলি ব্লাড কালচারে আমরা যে অটোমেটেড মেথড করি ওটাকে আমরা মেইনলি ফ্যান মেথড বলছি, বাট ফর ইউরিন, উলসব, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা আদার কোনো কালচারের জন্য আসলে ফ্যান মেথড নাই। তবে বলা হয় যে কালচার সবসময় আমরা সাজেস্ট করব বিফোর ইনিশিয়েটিং অ্যান্টিবায়োটিক। আর ব্লাড কালচারের বেলা পেশেন্ট যদি অ্যান্টিবায়োটিক পেয়ে থাকে সেক্ষেত্রে আমরা ফ্যান মেথডে করতে পারি, কারণ ওই বোতলে কিছু নিউট্রালাইজার আছে যেটা অ্যান্টিবায়োটিককে নিউট্রালাইজ করবে। তারপরও বলা হয় পেশেন্ট যদি অন অ্যান্টিবায়োটিক থাকে তাহলে সে নেক্সট ডোজ পাওয়ার আগে যেন ব্লাডটা দেওয়া হয়। আর সবচেয়ে ভালো হচ্ছে কালচার স্যাম্পল অলওয়েজ শুড বি সেন্ড বিফোর ইনিশিয়েশন অফ অ্যান্টিবায়োটিক, যে আমরা একটা কালচার স্যাম্পল পাঠিয়ে তারপর আমরা অ্যান্টিবায়োটিক যেন ইনিশিয়েট করি। ওকে, থ্যাংক ইউ স্যার, আর কোনো কোশ্চেন নাই। থ্যাংক ইউ। Sir, in case of ICU patient, multiple source থেকে cultural sensitivity করি, is there any reports or chance of resistance from different source? As for example, urinary tract infection, there are some drugs sensitive. Same drugs in case of respiratory tract infection, is there a chance of resistant in same patient? এটা আসলে ডিপেন্ড করে যে সেম অর্গানিজম দিয়ে ইনফেকশন হয়েছে কিনা। এমন অনেক সময় দেখা যায় যে ব্লাড স্ট্রিম ইনফেকশনে ক্লেবশিয়েলা আছে, তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ক্লেবশিয়েলা এবং সেনসিটিভিটি প্যাটার্ন প্রায় রিলেটেড, তাহলে সেটা বোঝা যায় যে সেম অর্গানিজম দিয়ে হয়তো ইউরোসেপসিস অথবা সেপটিস হেমাটোজেনাস স্প্রেড করে হয়তো ইউটিআই হয়েছে। সো এসব ক্ষেত্রে আমরা একটা কমন অ্যান্টিবায়োটিক যেটা সেটা দিতে পারি। বাট যদি এমন হয় যে আমার রেসপিরেটরি একটা ইনফেকশন করলো ক্লেবশিয়েলা নিউমোনি, বাট আমার ইউটিআই করলো এন্টেরোকক্কাস, সেক্ষেত্রে আমরা দুটা সেনসিটিভিটি মিলিয়ে দেখবো যে কোনো কমন অ্যান্টিবায়োটিক আছে কিনা যেটা দুটাতেই কাজ করবে সেনসিটিভিটি প্যাটার্ন। সো সেই অনুযায়ী দিতে হবে, ডিপেন্ডস অন হুইচ অর্গানিজম কজেস ইনফেকশন। না, একই পেশেন্টের রেসপিরেটরি ট্র্যাক্টে ক্লিপশিয়েলা রেজিস্ট্যান্ট আর ইয়েতে ইউরিনারি ট্র্যাক্টে সেনসিটিভ এরকম হইতে পারে কিনা, এরকম চান্স আছে কিনা একই পেশেন্টের? যদি সেম অর্গানিজম দিয়ে হয় তাহলে হবে না, যদি ডিফারেন্ট অর্গানিজম দিয়ে হয় তাহলে হবে। যদি একই ক্লিপশিয়েলা দিয়ে দুটো ইনফেকশন হয় তাহলে হওয়ার চান্স নেই। থ্যাংক ইউ। স্যার কোনো কমেন্ট করেন ভার্গব স্যার? এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন ছিল হ্যাঁ স্যার। যে দুইটা একরকম হতে পারে কিনা। ওটাও হইতে পারে, এরকম তো ইয়ে নাই কোনো, মাঝে মাঝে পাওয়া যেতে পারে, কিন্তু অকেশনালি এরকম হলে পরে কিছু করার নাই, যেটা সেন্সিটিভ ধরতে হবে ওটাই করতে হবে বা ইয়ে করতে হবে, আগের ইয়েতে ফেরত গেলেই হয়। তবে মাল্টিপল ইনফেকশন যখন হয়ে যায় তখন একটু ঝামেলাই হয় আসলে, তখন ওই যে কমন অ্যান্টিবায়োটিক খুঁজে পাওয়াটা সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়, তখন সেটাই সুবিধা। কিন্তু ওই সব জায়গাতেই একটা জিনিস যেটা যে কতটা কনসেন্ট্রেশন আমরা ড্রাগটা দিব, বা হাইয়েস্টে দিব না লোয়েস্টে দিব না মাঝামাঝি যাব, সেটা কিন্তু নির্ভর করতেছে, মানে ওনারা যদি রিপোর্টটা ওইভাবে দেয় যে বেশি সেনসিটিভ বা কম সেনসিটিভ তাহলে একটু সুবিধা হয় এজ এ ইয়ে আর কি। আদারওয়াইজ তো আমাদের মতো আমাদের স্ট্র্যাটেজি মানে ক্লিনিক্যাল রেসপন্স অনুযায়ী করতে হবে, এটার উপায় নেই। থ্যাংক ইউ স্যার। জি স্যার, স্যার যেটা বলছে ওটার জন্য আসলে এমআইসি বেসড রিপোর্ট লাগবে স্যার। ওকে ওকে, আমরা দেখি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার, অনেক সময় আমরা ব্লাড স্যাম্পলটা সেন্ড করব, কালেকশন করার পরে দেখা গেছে যে আমরা ল্যাবে পাঠাতে পারলাম না বা কোনো কারণে ল্যাবে নিচ্ছে না, কিন্তু আমার অ্যান্টিবায়োটিকটা শুরু করা প্রয়োজন। এই ক্ষেত্রে স্যার আমরা স্যাম্পলটাকে কিভাবে প্রিজার্ভ করব বা কতক্ষণের মধ্যে আমাকে ল্যাবে পাঠাতেই হবে স্যার অ্যাকুরেট রিপোর্টের জন্য স্যার?
আচ্ছা, এটা হচ্ছে যে যদি স্যাম্পল কালেকশন করে as soon as possible পাঠানো উচিত ব্লাড কালচার স্যাম্পল, এবং সেটা ল্যাবে পৌঁছার বলা হয়, ল্যাবে যখনই পৌঁছবে উইদিন 15 মিনিট যেন সেটা মেশিনে চলে যায়। মানে এত ইম্পর্টেন্ট ট্রান্সপোর্টেশনটা যে স্যাম্পল কালেকশন করে। কিন্তু একেবারেই যদি না যায় সেক্ষেত্রে 24 আওয়ার্স পর্যন্ত ওয়েট করা যাবে এবং সেটা রুম টেম্পারেচারে রাখতে হবে। নো রেফ্রিজারেটর অ্যান্ড ইনকিউবেটর, রুম টেম্পারেচার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। শিওর। আমার পেশেন্ট তো অ্যামোক্সিসিলিন লেভেলিনিক পাচ্ছেন স্যার, তাহলে কি ওটাই কন্টিনিউ করব? হ্যাঁ, যেহেতু আগের পেশেন্টটা, এটা যেহেতু MSSS, সো এটা ক্লক্সিসিলিন সেন্সিটিভ, অ্যামোক্সিক্লেপ সেন্সিটিভ, সো পেশেন্ট যদি ইমপ্রুভিং হয়, রেসপন্ড টু দ্য ড্রাগ অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল জাজমেন্ট, ইউ ক্যান কন্টিনিউ অন অ্যামোক্সিক্লেপ। থ্যাংক ইউ ম্যাডাম। Any question? Okay then, thank you. Next আমরা একটু আরেকটা সেন্সিটিভিটি রিপোর্ট নিয়ে একটু আলোচনা করি। ডক্টর দীপ নারায়ণ। থ্যাংক ইউ সাবা। ডক্টর দীপ নারায়ণ। Assalamu alaikum, sir. Your scenario is that 25 years old lady had a open appendicectomy for bust appendix 3 days back. মার্গুর স্যার বলবেন যে সবগুলো 3 days কেন? এটা আমি ধরলাম 5 days হলো, ঠিক আছে। Patient has developed a wound infection. Patient is on cefuroxime and the metronidazole, and swab was taken for culture and sensitivity. This is the স্যার এটাতে 3 দিন হতে পারে, এটা তো আগে থেকে পারফোরেটেড অ্যাপেন্ডিক্স। সেটাই। Okay. Was taken for culture and sensitivity. Got the point? তোমার সিনারিওটা দীপ নারায়ণ? Ji, sir. Okay. And a report came to you with these. Can you see the report? Yes, sir. Can you interpret it? Sir, culture and sensitivity report shows growth of Escherichia coli. Okay. And- Okay. My Yes. first question, what type of E. coli it is? Sir, this resistance is ESBLS resistance, sir. Extended spectrum beta lactamase Okay. E. coli. Yes, absolutely right. It is ESBL E. coli. So কিভাবে আমরা বুঝতে পারলাম ESBL E. coli? আমরা দেখছি যে all penicillin resistant, cephalosporin first, second, third, even fourth generation resistant. But এখানে হচ্ছে যে cefamycin is sensitive. এটা একটা clue for ESBL. এবং হচ্ছে BLBLI মানে বিটা ল্যাকটাম এন্ড বিটা ল্যাকটাম ইনহিবিটর, এই কম্বিনেশন গুলো সেনসিটিভ ইউজুয়ালি থাকে, আবার কার্বাপেনাম গুলো সেনসিটিভ, সো ইটস ESBL, রাইট। একটু রিপিট করবে আবার, মানে আমি ধরতে পারি না ব্যাপারটা। আমরা কিভাবে ESBL বুঝতে পারলাম? ESBL গুলো আসলে ESBL হচ্ছে একটা বিটা ল্যাকটাম এনজাইম that destroy the penicillin, cephalosporin, all groups of cephalosporin, first, second, third, even often fourth generation cephalosporin. But cefamycin is usually sensitive in case of ESBL. Cefoxitin is usually sensitive in case of ESBL, and beta lactam and beta lactam inhibitor, that is the combination drug, usually sensitive in case of ESBL, and carbapenem is sensitive in case of ESBL. So main হচ্ছে আমাদের cefoxitinটা sensitive হয় এবং BLBLI combination গুলো sensitive হয় in case of ESBL, but first, second, third, even fourth generation cephalosporin are resistance in case of ESBL. Thank you. Is it a second question বুঝতে পারছো? Ji, sir. হচ্ছে MC প্রডিউসার। MC হচ্ছে আরেকটা বিটা ল্যাকটামেজ, MC বিটা ল্যাকটামেজ। যে এই রিপোর্ট দেখে কি আমরা কিছু বুঝতে পারছি কিনা যে MC বিটা ল্যাকটামেজও এটা প্রডিউস করে কিনা এই ইকোলাইটা? Sir, I think producer, because combination of amoxicillin clavulanic acid was resistant. না, এটা আসলে এর পরের স্লাইডে আছে আসলে MC প্রডিউসারের একটা পিকচার। এটা MC প্রডিউসার না, MC প্রডিউসার গুলো ইউজুয়ালি cefoxitin resistant হবে and resistance to all BLBLI, but it is sensitive to cefepime. Fourth generation cephalosporin MC প্রডিউসার গুলো সেনসিটিভ থাকে, যেটা ESBL এ রেজিস্ট্যান্ট থাকে। সো MC প্রডিউসার গুলো ইউজুয়ালি cefoxitin রেজিস্ট্যান্ট থাকে আর cefepime সেনসিটিভ থাকে। এটা আমাদের একটা ক্লু যে MC প্রডিউসার কিনা। Your antibiotic of choice, no?
Sir, antibiotic of choice, carbapenem, sir, meropenem. ডক্টর মাহফুজা? জি, ইএসবিএল এর ড্রাগ অফ চয়েস এটা নিয়ে আসলে কন্ট্রোভার্সি আছে। যেমন আমেরিকান সোসাইটি অফ ইনফেকশাস ডিজিজ ওরা বলে কার্বাপেনাম ইজ দ্য ড্রাগ অফ চয়েস। আবার ইউরোপিয়ান সোসাইটি অফ ইনফেকশাস ডিজিজ ওরা বলে যে পাইপারসিন টেজোভেক্টাম ইজ অলসো এ গুড অপশন। সো যে কোনো ক্ষেত্রেই আমরা ড্রাগ অফ চয়েস ডিটেক্ট করব পেশেন্টের সিভিয়ারিটি অফ ইনফেকশন দেখে। যদি পেশেন্ট সিভিয়ার থাকে, হাই রিস্ক ফ্যাক্টর থাকে, সেক্ষেত্রে কার্বাপেনাম ইজ দ্য ড্রাগ অফ চয়েস। বাট পেশেন্ট যদি লেস সিভিয়ার ইনফেকশন থাকে, সেক্ষেত্রে উই ক্যান থিঙ্ক অ্যাবাউট পাইপারসিন টেজোভেক্টাম। বাট পাইপারসিন টেজোভেক্টাম যখনই দিব তখন আমাদের ডোজটা এনশিওর করে দিতে হবে যে 4.5 গ্রাম 8 আওয়ারলি এক্সটেন্ডেড ডোজ বলা হয় 3 আওয়ার্স ইনফিউশনে দিলে এটা ভালো কাজ করে। আদারওয়াইজ দেয়ার ইজ চান্স অফ ট্রিটমেন্ট ফেলিওর। ওকে, সো নেক্সট হচ্ছে আবার সেই একই কোশ্চেনটা আসলে আমার মনে হয় যে হোয়াট অ্যাডিশনাল অ্যাডভাইস টু বি গিভেন অ্যালং উইথ দ্য সিএস টু ডিফারেন্সিয়েট প্যাথোজেন, কলোনাইজেশন এন্ড কন্টামিনেশন। আগের কোশ্চেনটা এটা না? জি জি। ওকে, এইখানে এনি কোশ্চেন ফ্রম স্টুডেন্টস? আর কোনো কোশ্চেনস? স্যার আমি একটু জানতে এই ওন সোয়াবটা কি ওন থেকে নেওয়া হয়েছে ওন ইনফেকশনের পরে? ইনফেকশন আমি ট্রেনিদেরকে জানতে চাচ্ছি এই রিপোর্টটা আমরা আগে পাইতে পারতাম কিনা অন্য কোনো ভাবে। আই মিন এটা আমরা ওন ইনফেকশন হওয়ার পরে কালচার নিলাম বা স্পেসিমেন নিলাম, কালচার রিপোর্ট পেলাম। আগে পেতে প্রশ্ন পারতাম? হলো আরো আগে পাওয়া যেত কিনা? স্যার পেরিটোনিয়াম লাভেজটা যদি আমরা সিএস এ পাঠাতেন তাহলে পেতে পারতাম। হ্যাঁ, তাহলে দেখবে যে তোমরা এটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করা হয় কিন্তু এরও কেউ উত্তর দিতে পারে না। আমরা দেখি যে পরীক্ষা এফসিপিএস বা এমসিপিএস এ যে তুমি দেখবে যে পারকশন পড়লে দেখবা যে ওপেন অ্যাপেন্ডিসেক্টমি বা ল্যাপারোস্কোপি প্রথম কাজ হলো সোয়াব নেওয়া। অ্যাপেন্ডিক্স খোঁজার আগে, সিকাম খোঁজার আগে বা অন্য কিছু করার আগে সোয়াবটা নেওয়া। তো আমাদের যিনি মাইক্রোবায়োলজিস্ট আছে আমি ওনার কাছে একটু জানতে চাচ্ছি তাহলে আমরা যে অ্যাপেন্ডিক্স যে অপারেশন করছি তখন যে স্পেসিমেনটা নিয়ে আমরা যদি কালচার করি তাহলে এই রিপোর্ট বা ওই রিপোর্ট কোনো ভেরিয়েশন হবে কিনা, আই মিন সেম অ্যাকুরেসি আমরা পাবো কিনা? একটা হচ্ছে অপারেশনের সময় যদি আপনারা পাঁচটা কালেক্ট করে দেন এটা, আরেকটা হচ্ছে আমি যেটা বলতে হচ্ছে আমার মনে হয় যে per operative if I take a sample from peritoneal cavity that is the endogenous যে ব্যাকটেরিয়া গুলো সেগুলোই রিপ্রেজেন্ট করবে হয়তো, but post operative wound infection that endogenous may be additionally exogenous bacteria may participate in wound infection. তো সেই ক্ষেত্রে দুটো কি একই হবে? একই হতে পারে বা ডিফারেন্ট হতে পারে। আই থিংক ডক্টর মাহফুজা? যে ডিফারেন্টও হতে পারে, হ্যাঁ। মানে এন্ডোজেনাস হওয়ার চান্স বেশি, আর এখানে এক্সোজেনাস এন্ডোজেনাস দুটাই থাকার পসিবিলিটি আছে। তো দিয়ে দেখা যেতে পারে। ওকে, তবে এই রিপোর্ট থেকে আমি একটা জিনিস আমার টু দ্য স্টুডেন্টস যে বলতে চাচ্ছি যে এই ধরনের একটা রিপোর্ট পেলে যখনই একটু মাথায় কনফিউশন আসবে তখন ইউ শুড টক উইথ দ্য ইয়োর মাইক্রোবায়োলজিস্ট ডিপার্টমেন্টে কথা বলে তারপর দেন ইউ শুড চুজ দ্য অ্যান্টিবায়োটিক্স, নট হ্যাপাজার্ডলি কোনো অ্যান্টিবায়োটিক্স বা রেশনালিটি ছাড়া অ্যান্টিবায়োটিক ইউজ করা ঠিক হবে না। অনেক কিছু সেন্সিটিভ লেখা থাকবে। যে এই টাইপের বা এরকম যদি যে পারোপেটিভ একটা পেশেন্টের স্যাম্পল পাঠানো হচ্ছে, সার্জন কি সাসপেক্ট করছে, এগুলো যদি একটু মাইক্রোবায়োলজির সাথে ধারণা দেওয়া যায় তাহলে আসলে রিপোর্টিং ইন্টারপ্রিটেশন করতে অনেক হেল্পফুল হয় এবং আলটিমেটলি পেশেন্ট বেনিফিটেড হবে। একটা ভালো রিপোর্টিং এর জন্য কমিউনিকেশন, পেশেন্ট হিস্ট্রি এবং ক্লিনিশিয়ান সাসপিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। Any question from students to this slide? Yes, sir. স্যার যে অ্যাপেন্ডিসেক্টমি করার আগে যে কালচারটা পাঠাবো স্যার ওখানে সোয়াবটাকে যদি পাস থাকে তাহলে পাস পাঠালাম, পাস না থাকলে সোয়াবটা কোথেকে নেবো? অ্যাপেন্ডিক্সের ওয়াল থেকে, মানে ইনফ্লাম স্ট্রাকচারের ওয়াল থেকে? এই কোশ্চেনটা স্যার। না ওয়াল কেন, তুমি তো ইউ উইল রিমুভ দ্য অ্যাপেন্ডিক্স, ইউ উইল মানে অ্যাপেন্ডিক্সেরই তো একটা পার্ট পাঠিয়ে দিতে পারো। Tissue itself is a very good source of the bacteria. Tissue the best specimen. Tissue is the best specimen for the microbacteria. ডক্টর মাহফুজ, আমরা তো একটা টিচিং স্টুডেন্টদেরকে বলি যে মানে whenever possible don't send the pass, just take a swab from the wall of the abscess, not the pass. এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি যে টেক এ টিস্যু স্যাম্পল and send it for culture and sensitivity.
That's a very important sample. What is your opinion? অ্যাকচুয়ালি উনসব কে বলা হয় যে এটা কোনো ভালো স্যাম্পল না। মেইন হচ্ছে ডিসচার্জ অর পুরুলেন্ট পাস। হ্যাঁ, যে একটা কালেকশন সেটা সিরিঞ্জ দিয়ে হোক বা একটা কন্টেইনারে, ওটা হচ্ছে বেস্ট স্পেসিমেন। ইভেন যত ডিপ থেকে নেওয়া যায় এবং যদি কোনোভাবেই কালেক্ট করা না যায় ডিসচার্জ, যদি উনসব পাঠাতে হয় সেক্ষেত্রে একদম ডিপেস্ট পার্ট থেকে পাঠাতে হবে এবং দুটা উনসব পাঠাতে হবে, একটা ফর স্টেনিং আর একটা ফর কালচার। এবং উনসবটা যদি একদম ড্রাই হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে সেক্ষেত্রে নর্মাল স্যালাইনে করে সবটা দিলে সেক্ষেত্রে ওই স্যালাইন ওয়াটারটাকেও পরবর্তীতে কালচারে বসিয়ে দেওয়া যায় যদি একদম সোকড হয়ে ড্রাই হয়ে যায়। থ্যাংক ইউ। স্যার কোনো কমেন্ট করবেন? মারগুম স্যার? না, ঠিক আছে, প্রসিড করেন। ওকে, আমরা নেক্সট এটা কি করলো? দীপনারায়ণ। থ্যাংক ইউ দীপনারায়ণ। আমাদের নেক্সট আমরা আসছি ডক্টর ইফাত। Assalamu alaikum, sir. Assalam. So your scenario is 25 years old lady presented with the features of the recurrent cystitis. Patient is on amoxicillin and clavulanic acid. Urine was sent for culture and sensitivity. এটা কিন্তু ইনফেকশন, এটা ইউরিন স্যাম্পল ফর কালচার and sensitivity. So this is your report. দেখতে পেয়েছো? Yes, sir. Sir, report shows growth of E. coli, isolated at 35 degrees Celsius, aerobically inoculation, and colony count is more than 10 to the power 5 ml. Okay. And the sensitivity pattern? কোশ্চেনটা দিলে মনে হয় বলতে সহজ হতো। সুবিধা, রাইট। ওকে, হোয়াট, এখানে অনেক কিছুই রেজিস্ট্যান্ট দেখতে পাচ্ছি আমরা, তাই না? সো হোয়াট টাইপ অফ রেজিস্ট্যান্স ইশিয়েশিয়া কোলাই ইট ইজ? Sir, it's MC beta lactamases, that is ampicillin plus C beta lactamases producer. কারেক্ট। কারেক্ট। হ্যাঁ, ওটা আসলে আগের স্লাইডের সাথে মিলিয়েই যে বোঝানোর জন্য। তাহলে হ্যাঁ। কিভাবে আমরা বুঝতে পারলাম যে এটা এমসি প্রোডিউসার? এখানে আমার ক্লুটা কি? Penicillin resistant, cephalosporin group of struts resistant, carbapenem sensitive, and cefoxitin resistant. সেফোক্সিটিন রেজিস্ট্যান্ট আর সেফালোস্পোরিন গ্রুপের কোনো কি সেনসিটিভ আছে? Cephalosporin Cefepime sensitive. Cefepime sensitive. সেফিপাইম, হ্যাঁ। তাহলে এমসি প্রোডিউসার গুলো এটাও হচ্ছে আরেক টাইপের বিটা ল্যাকটামেজ। ইএসবিএল যেমন একটা বিটা ল্যাকটামেজ, এমসি প্রোডিউসার গুলো এটা আসলে এটা ট্রিট করা ক্লিনিশিয়ানদের জন্য খুবই ডিফিকাল্ট, এমসি প্রোডিউসার। বিকজ দেখা যায় যে এটা আমরা বোঝার উপায় হচ্ছে যে আমরা একটা রিপোর্ট দেখে, এই কোনোটাই কিন্তু কনফার্মেটরি টেস্ট নেই, এটা জাস্ট একটা স্ক্রিনিং, যে আই ক্যান গেট সাম আইডিয়া যে হোয়াট টাইপ অফ রেজিস্ট্যান্ট ইট মাইট বি, বিকজ এগুলোর আবার কনফার্মেটরি টেস্ট কিন্তু ডিফারেন্ট আছে। সো আমরা এটা দেখে কিভাবে বুঝতে পারবো যে এটা এমসি প্রোডিউসার? এটা হচ্ছে সেফোক্সিটিন রেজিস্ট্যান্ট থাকবে বাট সেফিপাইম সেনসিটিভ থাকবে। যেটা ইএসবিএল এ সেফিপাইম রেজিস্ট্যান্ট থাকে, সেফোক্সিটিন ইউজুয়ালি সেনসিটিভ থাকে। আবার যে কোনো অর্গানিজম একসাথে কো প্রোডিউসার হতে পারে, ইএসবিএল এমসি প্রোডিউস দুটো একসাথেও করতে পারে। হ্যাঁ, তো এমসি প্রোডিউসার এটা কারেক্ট আনসার। ওকে, গুড। নাও হোয়াট ইজ ইউর অ্যান্টিবায়োটিক অফ চয়েস? নাও which one is preferred? Carbapenem group of drugs, that is meropenem or imipenem. এখানে মেইনলি হচ্ছে সেফিপাইম এন্ড কার্বাপেনাম, বোথ আর ড্রাগ অফ চয়েস বাট নট ইমিপেনাম। হ্যাঁ, কারণ হচ্ছে ইমিপেনামটা বলা হয় যে এমসি ইনডিউসার। এমসি প্রোডিউসার কিছু কিছু অর্গানিজম আছে তারা ইনডিউসিবল এমসি প্রোডিউসার। তার মানে হচ্ছে এমসি এনজাইমটা কোনো অর্গানিজমে প্রেজেন্ট থাকলেই যে সেটা সবসময় এক্সপ্রেস হবে বা অ্যাক্টিভ ফর্মে থাকবে তা না, কিন্তু যখনই কিছু অ্যান্টিবায়োটিক আমরা দেই ওগুলাকে বলা হয় ইনডিউসার অ্যান্টিবায়োটিক, তারা ওই এমসি জিনটাকে এক্সপ্রেস করে দেয়। সো দেখা যায় যে কিছু কিছু অ্যান্টিবায়োটিক ইনিশিয়ালি ব্যাকটেরিয়া হয়তো সাসেপ্টেবল থাকে, যে সেফট্রাক্সন সাসেপ্টেবল, বাট ইন দ্য কোর্স অফ ট্রিটমেন্ট bacteria become resistant because of MC gene expression.
সো এমসি প্রডিউসার এইগুলোর ক্ষেত্রে ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে মেরোপেনাম, এবং পেশেন্ট যদি লেস সিভিয়ার হয় সেক্ষেত্রে আমরা সেফিপাইম, বাট নট এমিপেনাম, বিকজ এমিপেনাম ইজ স্ট্রং এমসি ইনডিউসার। So next question is, which organisms are potential inducible MC producer? Dr. Rifat. Sir, gram-negative organism, mainly E. coli, Klebsiella, Proteus, and then Enterobacter, Citrobacter. অনেকটাই হয়েছে। এগুলোকে আমরা বলি মেনলি স্পাইস অর্গানিজম। স্পাইস যদি আমরা বলি সেরাশিয়া, এসজে সেরাশিয়া, পি দে সিউডোমোনাস অ্যারিজোনাসা, প্রভিডেন্সিয়া, মর্গানেলা, সাইটোব্যাক্টার ফ্রিওন্ডি, এন্টেরোব্যাক্টার। সো এই অর্গানিজম গুলো আমরা যদি পাই যে কোনো কালচার রিপোর্টে, আমাদের এমসি প্রডিউসারের কথাটা মাথায় রাখতে হবে, এবং এই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস সেফিপাইম অথবা কার্বোপেনাম এদিকে যেতে হবে। আর যদি আমরা দেখি যে রিপোর্টে এই অর্গানিজম গুলো আসছে, বাট রিপোর্টে সেফট্রাক্সন সেন্সিটিভ, সো আমি ইনিশিয়ালি সেফট্রাক্সন দিয়ে যদি শুরু করি, আফটার 3 days আই উইল রিপিট দ্য কালচার অ্যান্ড সেন্সিটিভিটি রিপোর্ট, যে ওয়েদার দ্য অর্গানিজম ইজ স্টিল সেন্সিটিভ অর নট। কারণ এমসি প্রডিউসার অর্গানিজম গুলোর খুবই চান্স আছে ট্রিটমেন্ট ইনিশিয়েশনের পরে এটা আবার রেজিস্ট্যান্ট হয়ে যাওয়ার, কারণ এমসি প্রডিউসার এই এনজাইমটা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, বাট কিছু কিছু অ্যান্টিবায়োটিক দিলে স্টিমুলেশনে এটা অ্যাক্টিভ ফর্ম হয়ে যায়। তখন ইনিশিয়ালি যে অ্যান্টিবায়োটিকটা সেন্সিটিভ ছিল সেটা ইন দ্য কোর্স অফ ট্রিটমেন্ট মে ডেভেলপ রেজিস্ট্যান্ট। Okay, thank you. Any question from students? স্যার অ্যান্টিবায়োটিক থাকা অবস্থায় স্যাম্পল কালচারে পাঠাইলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওয়ার্ডে দেখছি রিপোর্ট গুলো আসলে নো গ্রোথ, কিন্তু এখানে যে সবগুলো রিপোর্টে যে পেশেন্ট ইজ অন অ্যামোক্সিলিন প্লাস ক্লাভোলিনিক্স এন্ড কালচার শোয়িং দ্য সেন্সিটিভিটি, এটার এক্সপ্লানেশনটা একটু স্যার। এটা আসলে আমার মনে হয় একটা কেস সিনারিও সাজানো হয়েছে, যে যেমন এই রিপোর্টটা একটা ইউরিনের রিপোর্ট পেশেন্টের, এটার হিস্ট্রি কি আসলে স্যার এটার সাথে মানে হিস্ট্রির সাথে তো রিপোর্টের কোরিলেশনটা কি? মিলছে না তো? হ্যাঁ, এটা জাস্ট একটা কেস রিপোর্টের মতো সাজানো হয়েছে। কিন্তু ওর যে কোশ্চেনটা ছিল, যেমন কোন কোন ক্ষেত্রে তুমি পাচ্ছ না, যেমন সেফর আমরা অ্যাপেন্ডিসেক্টমির কথা যেটা বললাম, তো সেই ক্ষেত্রে ইউ উইল নট গেট ইন অর্গানিজমস। আমার যতদূর মনে পড়ছে ইউরিনের যতগুলো কালচার আমরা পাঠাইছি অ্যান্টিবায়োটিক চলা অবস্থায়, সেই রিপোর্ট গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছে যে পেশেন্ট মানে কালচার শোজ নো গ্রোথ। ইউরিনের স্পেসিফিক্যালি অ্যান্টিবায়োটিক চলা অবস্থায় যেগুলো পাঠাইছে, পরে ল্যাব থেকে আমাদেরকে সাজেস্ট করছে যে অ্যান্টিবায়োটিকটা 3 to 5 days স্টপ করে দিয়ে তারপর স্যাম্পল পাঠাইতে, তারপর রিপোর্ট করাইতে বলছে, এরকম ল্যাব থেকে আমাদেরকে সাজেশন দেওয়া হয়েছিল। ঠিকই আছে। হ্যাঁ, সেটা হয়তো মানে একটা দুইটা সিনারিও বা কয়েকটা সিনারিও, বাট নট যে ইনভেরিবলি হবে তা নয়। যে অ্যান্টিবায়োটিক পাচ্ছে সবগুলো পেশেন্টেরই নো গ্রোথ আসবে, ইজ ইট ট্রু? মোস্ট অফ দ্য ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক পেলে গ্রোথ না আসার চান্সটা বেশি থাকে, কারণ হচ্ছে যে হয়তো অ্যান্টিবায়োটিক স্যাম্পলের মধ্যে মিনিমাম অ্যামাউন্ট থাকে যেটা ইনভিট্রো অর্গানিজমকে গ্রো করতে ইনহিবিট করে। সো অ্যান্টিবায়োটিক চলাকালে কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে যদি অ্যান্টিবায়োটিক নট রেসপন্ডিং হয়, বাট মোস্ট অফ দ্য ক্ষেত্রে আসলে কিছু অ্যামাউন্ট থাকে যেটা ব্যাকটেরিয়ার গ্রোথকে ইনহিবিট করে ইনভিট্রোতে, ল্যাবে, যেটা আর্টিফিশিয়াল মিডিয়াতে। So it is always better to send sample before taking antibiotic. ওকে, যদি কোনো পেশেন্ট অ্যান্টিবায়োটিক স্টার্ট করে থাকে তখন যদি কালচার পাঠাইতে হয়, তাহলে কি আমি অ্যান্টিবায়োটিকটা অফ করে দিয়ে কতদিন, যদি অফ করতে তাহলে কতদিন অফ রাখবো এবং স্যাম্পলটা কতদিন পরে পাঠাইলে আমার রিপোর্টটা মানে জাস্টিফাইড হবে? আচ্ছা, যদি পেশেন্ট একটা খারাপ পেশেন্ট ইনফেকশন একদম প্রমিনেন্ট, সেক্ষেত্রে তো আমি অ্যান্টিবায়োটিক আসলে অফ করাটা ঠিক হবে কিনা সেটা ভেবে দেখতে হবে। সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক নেক্সট ডোজের আগে দিতে পারি, যে নেক্সট ডোজটা দেওয়ার আগে আমি অ্যান্টিবায়োটিক স্যাম্পলটা সেন্ড করলাম। আর তাছাড়া আমি 3 থেকে 5 দিন অফ করে আমি স্যাম্পল পাঠাতে পারি এবার। আরেকটা কোয়েশ্চেন ছিল যে অ্যান্টিবায়োটিকের যে ডোজটা আমরা যেটা মেনটেন করে 6 আওয়ার, 8 আওয়ার, 12 আওয়ার্স এবং 24 আওয়ার্স, যদি কোনো করে ডোজটা মিস হয় অথবা টাইম যদি ডিলে হয়, সেই ক্ষেত্রে রেজিস্ট্যান্স গ্রো করার চান্স কতটুকু আছে? হ্যাঁ, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সবসময় বলা হয় যে আন্ডারডোজ, ওভারডোজ দুটাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য রেসপন্সিবল। সো অ্যান্টিবায়োটিক
সময় মানে না টাইমিংটা দুপুর 12টা পাওয়ার কথা, সেটা কোনোদিন 2টায় পাইছে, কোনোদিন 3টায় পাইছে, কোনোদিন হয়তো নার্স অন ডিউটি মিসও করে ফেলছে। এই ক্ষেত্রে কি রেজিস্ট্রি ড্র করার কোনো চান্স আছে কিনা? সেটা যদি সবসময় পেতে থাকে তাহলে এটা কিছুটা তো ইনএফেক্টিভ হওয়ার চান্স থেকে যায়, ট্রিটমেন্ট ফেলোরের চান্স থেকে যায়। সো এটা টাইমলি একবার দুবার মিস হলে সেটা সমস্যা, কিন্তু কন্টিনিউয়াসলি যদি ডিলে হয় সেক্ষেত্রে ট্রিটমেন্ট রেসপন্সও ডিলে হতে পারে। থ্যাংক ইউ। ম্যাডাম, ডিস্ক ডাইলিউশন মেথড ডিস্ক ডিফিউশন মেথডের থেকে ভালো, তাহলে আমরা কি অ্যাডভাইস লেখার সময় ব্র্যাকেটে এটা লিখে দিব? আপনি যদি এমআইসি বেস রিপোর্ট চান তাহলে আপনি লিখবেন যে ভাইটেক। আমাদের দেশে যেটা ম্যাক্সিমাম করছে ভাইটেক মেশিন যেটা, সেটাই আমাদের অটোমেটেড এমআইসি বেস রিপোর্ট গুলো করছে। সো আপনি এমআইসি রিপোর্ট তার আগে আপনার জানতে হবে যে আপনি যে ল্যাবে পাঠাচ্ছেন ল্যাবটা কি ইকুইপড নাকি ওই ভাইটেক বা এমআইসি মেশিন তাদের আছে কিনা। যদি থাকে তাহলে আপনি অবশ্যই লিখে দিবেন যে এমআইসি মেথড, হ্যাঁ, কালচার সেন্সিটিভিটি এমআইসি মেথড বা ভাইটেক মেথড। আদারওয়াইজ যেহেতু ওটা অটোমেটেড মেথড, ওটা প্রাইস বেশি। সো অনেক জায়গায় এমন করে যে দুটা মেথডই আছে, ডিস্ক ডিফিউশন আছে, এমআইসি আছে। যদি ক্লিনিশিয়ান ডিমান্ড করে তারা ওই রিপোর্টটা রিলিজ করে, আদারওয়াইজ ডিস্ক ডিফিউশনটা করে। সো এটা লিখে দেওয়া বেটার, এবং এটা আগে খোঁজ নিতে হবে যে ওই ল্যাব এমআইসি মেথড পারফর্ম করে কিনা, আদারওয়াইজ তো তারা দিতে পারবে না। থ্যাংক ইউ ম্যাডাম। একটু কোশ্চেন করতে চাচ্ছি, সরি, আমার কানেকশন অফ হওয়ার কারণে আমি শুনতে পাইনি। অ্যান্টিবায়োটিক চলা অবস্থায় যদি অ্যান্টিবায়োটিক চলা অবস্থায় যদি আমরা কালচার পাঠাতে যাই, সেক্ষেত্রে কিভাবে পাঠাবো, এটা একটু মাঝখানে একটু ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার, একটু জানতে চাচ্ছি। এটা যদি ব্লাড স্যাম্পল হয় তাহলে আমরা যেটা অটোমেটেড মেথড আছে ব্যাকটেক অ্যালার্ট, ওটা অ্যান্টিবায়োটিক নিউট্রালাইজ করতে পারে। সো ওটা আমরা নেক্সট অ্যান্টিবায়োটিক যদি চলে তাহলে নেক্সট ডোজের আগে আমরা সেটা সেন্ড করে দিব। আর সেক্ষেত্রে ব্লাড কালচারে গ্রোথ আসার পসিবিলিটি আছে, তবে ব্লাড কালচারের ক্ষেত্রে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভলিউম অফ ব্লাড। At least 2 bottle blood should be sent, and each bottle should contain 8 to 10 ml of blood. Otherwise কিন্তু আমার রেট অফ আইসোলেশন অনেক কমে যাবে। যদি ব্লাড কালচার একটা বোতল দেওয়া হয় সেখানে আমার রেট অফ আইসোলেশন 68%। আমি যদি 2টা বোতল দেই সেটার ক্ষেত্রে হচ্ছে 85%। আমি যদি 3টা বোতল দেই তাহলে 98%। সো আইসোলেশন অফ অর্গানিজম closely related to the volume of blood. So at least, especially ICU patient যাদের সেপ্টিসেমিয়া, তাদের ক্ষেত্রেও আমরা যেন এই প্র্যাকটিসটা শুরু করা দরকার যে অ্যাটলিস্ট 2 বোতল ব্লাড। যে কোনো পেশেন্ট আমি যদি চাই যে আমি আইসোলেট স্পেসিফিক অর্গানিজম আইডেন্টিফাই করতে চাই, মাস্ট 2 বোতল, অ্যান্ড ইচ বোতল শুড কন্টেন 8 to 10 ml। মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমাদের দেখা যায় যে 5 to 6 ml, এবং আমাদের মনে হয় যে ব্লাড গ্রোথ আসলো না, কিন্তু গ্রোথ আসার মেইন কারণ হচ্ছে ভলিউম অফ ব্লাড। ভলিউম ঠিক না থাকলে আমি ব্লাডে গ্রোথ পাবো না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন আছে স্যার। শিওর। স্যার আমরা তো অনেক সময় অ্যান্টিবায়োটিক ইউজ করার পরে যে ইউরিন সিএস দিয়ে দেখতেছি যে রেসপন্ড করে কিনা, কিন্তু ইউরিন সিএস ছাড়া অন্য কোনো ওয়ে আছে কিনা যে অ্যান্টিবায়োটিক রেসপন্ড করতেছে কিনা, আর কি কি প্যারামিটার দেখতে পারি আর কি আমরা? ইউরিন যে আমার অ্যান্টিবায়োটিক রেসপন্স করছে কিনা, সেক্ষেত্রে আমি ইনফেকশন বায়োমার্কার যেগুলো আছে, যে আমার সিআরপি বা আদার যেগুলো মার্কার গুলো আছে ওগুলো কমে যাচ্ছে কিনা। তবে ব্লাড কালচারের ক্ষেত্রে প্রোক্যালসিটোনিন ইজ এক্সেলেন্ট বায়োমার্কার। প্রোক্যালসিটোনিন দিয়ে আমি পেশেন্টে অ্যান্টিবায়োটিক শুরু করবো কিনা সেটাও আমি বুঝতে পারি প্রোক্যালসিটোনিনের লেভেল দেখে। আবার কখন আমার অ্যান্টিবায়োটিক স্টপ করতে হবে সেটাও আমি প্রোক্যালসিটোনিন লেভেল দেখে আইডেন্টিফাই করতে পারি। সো প্রোক্যালসিটোনিন ব্লাড কালচার সেপ্টিসেমিয়ার ক্ষেত্রে একটা গুড ইন্ডিকেশন দেয়। আর ইউরিনের ক্ষেত্রে আমার যে মার্কার গুলো আছে যেমন সিআরপি, ডব্লিউবিসি কাউন্ট বা ইনফেকশন মার্কার গুলো, ওগুলো কমে যাওয়ার কথা, ওটা আমাদেরকে একটা ইন্ডিকেশন দিতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পেশেন্ট ওয়েলবিং, পেশেন্টের সিমটম কমে আসছে কিনা, তার যে সাইন সিমটম গুলো ছিল পেশেন্ট বেটার ফিল করছে কিনা, এগুলো ডেফিনেটলি আমাদেরকে ক্লু দিবে ট্রিটমেন্ট রেসপন্সে। ইউরিনের ক্ষেত্রে কি পাসসেলের কাউন্টটাকে দেখে আমরা কি গেস করতে পারি কিনা যে পাসসেল কাউন্টটা কমে আসছে কিনা, বা অনেক সময় প্লেন্টিটা আসলে ইউরিন ইউটিআর ক্ষেত্রে এটা কোনো রিকমেন্ডেশন নাই যে আমি একটা কালচার দিয়ে আবার সেকেন্ড কালচার বা সেকেন্ড টাইম পাসেল দিয়ে ট্রিটমেন্ট রেসপন্স দেখার কোনো রিকমেন্ডেশন নাই।
মেইনলি হচ্ছে যে যদি কালচার পজিটিভ আসে এবং অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ থাকে, সো টার্গেটেড অ্যান্টিবায়োটিক দিলে পেশেন্ট শুড রেসপন্স এবং পেশেন্টের সাইন সিমটম ইমপ্রুভ করছে কিনা এটা দেখেই আমি আসলে ট্রিটমেন্ট রেসপন্সটা বুঝতে পারি। এটা আসলে ইন্ডিকেশন নাই যে, তাও যদি কেউ করতে চায় করতে পারে, বাট ইট ইজ নট ইন্ডিকেটেড টু সি দ্য ট্রিটমেন্ট রেসপন্সের জন্য আমি আবার কালচার বা পাসেল দেখার নাই। কেউ দেখতে পারে কিন্তু এটা ইন্ডিকেটেড না বা রিকমেন্ডেশন না। আরেকটা জিনিস হচ্ছে যে ইউরিন ইনফেকশন, যেটা ইউরিনারি ইউটিআই এর সাথে সিস্টাইটিস থাকলে আমরা জানি যে অনেক সময় ক্লিনিক্যালি দেখি যে রিকারেন্ট ইনফেকশনের চান্স থাকে। সেক্ষেত্রে কি আমরা অ্যান্টিবায়োটিকটা কি প্রোফাইলেকটিক হিসেবে ইউজ করতে পারি কিনা, আর করলেও সেটা কতদিন ইউজ করতে পারি? আসলে রিকারেন্ট সিস্টাইটিস যাদের হয় তাদের এক্সক্লুড করতে হবে কজটা কি। দেখা যায় অ্যানাটমিক্যাল কোনো স্ট্রাকচারাল ডিফর্মিটি বা অ্যানাটমিক্যাল কিছু বা আদার কোনো সোর্স আছে কিনা এটা ফাইন্ড আউট করতে হবে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। এবং এগুলোর জন্য আসলে বিভিন্ন গাইডলাইন আছে, যেমন আইদিসা, যে ইনফেকশাস ডিজিজ সোসাইটি আমেরিকা গাইডলাইন আছে। ওই গাইডলাইন অনুযায়ী আসলে ট্রিটমেন্ট, যেটা সিস্টাইটিস এর জন্য কি ট্রিটমেন্ট, পাইলোনেফ্রাইটিস এর জন্য কি ট্রিটমেন্ট, এবং এই জন্য আসলে হিস্ট্রি জানা, ল্যাবে আমরা যখন স্যাম্পল পাঠাই একটা রিকোজিশন পেপারে পেশেন্টের হিস্ট্রি জানাটা খুবই ইম্পর্টেন্ট, যে পেশেন্টের কি ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন, ডিজিউরা এই সিমটম আছে নাকি ফিভার আছে। যদি ফ্রিকোয়েন্সি থাকে আমি সিস্টাইটিস এর জন্য আমার ট্রিটমেন্ট অফ চয়েস একরকম, যদি পেশেন্টের পাইলোনেফ্রাইটিস থাকে তাহলে কিন্তু তার ট্রিটমেন্ট অফ চয়েস আরেক রকম। সো এইগুলো মানে পেশেন্টের সিমটম গুলো যদি জানা থাকে, যখন আমরা একটা স্যাম্পল পাঠাই রিকোজিশন পেপারে যদি মেনশন থাকে, তাহলে কিন্তু মানে মাইক্রোবায়োলজিস্ট এবং ক্লিনিক্যাল টিম কোরিলেট করে পেশেন্টের জন্য একটা বেটার অ্যান্টিবায়োটিক ফাইন্ড আউট করা পসিবল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন স্টুডেন্ট থেকে? স্যার কোনো কমেন্ট করবেন বাবু স্যার? ওই যে লাস্টে যে কথাটা বললো যে আমাদের কিছু দেওয়ার দরকার আছে, মানে একটা হচ্ছে যে প্রথমে কিছু ডাটা দেওয়ার দরকার আছে এবং পরে ফিডব্যাক দেওয়ার দরকার আছে। জি, ডাটা নাহলে পরে কিন্তু ওই যে আমরা আমাদের মতো চলবো, ওনারা ওনাদের মতো চলবেন, রোগীদের উপকার হইতেও পারে নাও হইতে পারে, এরকম একটা অবস্থায় থাকে। তো এই যে কোলাবোরেশনটা, এইটার প্র্যাকটিসটা করার দরকার আছে সবার সঙ্গে। ক্লিনিশিয়ানদের বোঝার দরকার আছে যে উই আর নট এভরিথিং, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এভরিথিং, we may understand something কিন্তু not everything of বিয়ে। কারণ এখন দেখেন একটা মাইক্রোবায়োলজি কতটা হয়েছে, এখন ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি যেটা শুরু হচ্ছে এখন সব জায়গায় প্রায় আমাদের দেশে হচ্ছে, যে ওরা এখন ক্লিনিক্যাল টিমের মেম্বার হিসেবে অ্যান্টিবায়োটিকে চুজ করতে সাহায্য করবে। যখন এই কাজগুলি হবে, হ্যাঁ ঠিক আছে, একসঙ্গে বসে কথা বলে তারপরে বললাম, সেখানে কথাবার্তা হতে পারে, সেখানে ঝগড়াঝাটি হতে পারে, কিন্তু আলটিমেটলি পেশেন্ট বেনিফিটেড হবে, সায়েন্স বেনিফিটেড হবে। তো এইটা মনে রাখতে হবে যে এখন একটা সময় আসতেছে যে আমাদের মধ্যে আরো বেশি কোলাবোরেশন দরকার আছে, ধাক্কা ধাক্কি না, কোলাবোরেশন দরকার আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমার এই ক্লাসের পিছনে এইটা আপনি যে কমেন্টটা দিলেন স্যার, এটাই আমার উদ্দেশ্য ছিল, যে এই জুনিয়র আপকামিং সার্জন যারা আছেন, যারা আসবে, এদের মধ্যে যেন এইটা ডেভেলপ করে যায়, ফিউচারে প্র্যাকটিসে পা দেয়, যে উইথ কোলাবোরেশন। সো ইটস নট অ্যালোন। সো দে আর ভেরি গুড ফ্রেন্ড অফ ইউর ক্লিনিক্যাল প্র্যাকটিস। অলওয়েজ ইনক্লুড দেম ইন ইউর ক্লিনিক্যাল প্র্যাকটিস। ওকে, আমরা নেক্সট বললো এখন ইরফাত, থ্যাংক ইউ। আর নেক্সট হচ্ছে, সরি একটা ভুল লেখা আছে, ডক্টর তাহমিদ। তাহমিদ, can you hear me? Yes, sir, I can hear you, sir. Yes. So sorry, নামটা একটু এখানে হয়তো আরেকজনের প্রেজেন্ট করার কথা ছিল, চেঞ্জ হয়েছে এটা। So a 30 years old lady had a laparoscopic cholecystectomy 3 days back. A patient has developed an umbilical port infection. Patient is on ceftriaxone and swab was taken for culture and sensitivity. So this is your scenario of your patient. Okay. So একটা সব পাঠিয়েছো কালচার সেন্সিটিভিটি, কালচার সেন্সিটিভিটি রিপোর্ট টু ইউ came to you as like this. পড়েছো রিপোর্টটা?
Yes, sir. Okay. So my first question, যে এই রিপোর্টটা দেখে is it evident from this report whether the Pseudomonas, the growth যেটা আসছে is contaminant or not? No, sir, it's not actually clear, sir. It is not actually clear. Why not clear? বলো, মানে রিজনটা কি? স্যার এখানে স্যার কলোনি অ্যামাউন্ট বলা হয়নি স্যার। দেখো, কলোনি অ্যামাউন্টের ক্ষেত্রে কিন্তু একটা ডক্টর মাহফুজা প্রথমে আমাদেরকে কিন্তু একটা মেসেজ দিয়ে এসে যে উন্ডের ক্ষেত্রে ইনফেকশনের ক্ষেত্রে কলোনি কাউন্ট ইজ নট ইম্পর্টেন্ট, ইট ইজ অ্যাবসলিউট কাউন্ট ইজ নেসেসারি ফর ইউরিন ইনফেকশন লাইক দিস। সো এখানে কলোনি কাউন্ট আই থিঙ্ক ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। ওকে, আই থিঙ্ক ডক্টর মাহফুজা ক্যান ক্লিয়ার ইট যে এই রিপোর্ট থেকে আমরা ইজ ইট এভিডেন্ট দ্য রিপোর্ট whether Pseudomonas is contaminant or not? হ্যাঁ, এই রিপোর্টটা দেখে কিন্তু আসলে বোঝা যাচ্ছে না যে এটা কি ট্রু প্যাথোজেন অথবা কন্টামিনেশন অর কলোনাইজার। বিকজ আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে উই শুড ট্রিট দ্য পেশেন্ট নট দ্য অর্গানিজম। আমরা রিপোর্টে যে অর্গানিজম আছে তাকে ট্রিট করলে কিন্তু হবে না। আমার অবশ্যই ক্লিনিক্যাল কোরিলেশন অ্যান্ড গ্রামস্টেইন রিপোর্ট, দেন ক্লিনিশিয়ান সাসপেশন, পেশেন্ট সিমটম সবকিছু মিলায়ে এবং আদার যে সাপোর্টিভ ইনফেকশন মার্কার গুলো আছে সবকিছু নিয়ে আমাকে এটাকে কোরিলেট করতে হবে যে whether it is contamination, true pathogen or colonizer. সো সাথে যদি আমার অ্যাসোসিয়েটেড একটা গ্রাম স্টেইন থাকে এবং পেশেন্টের সাইন সিমটম থাকে, it will help the microbiologist to interpret the report যে whether it is contamination or true pathogen. এটা একটা। আরেকটা বলছি, যেহেতু আমি কেস রিপোর্টে দেখলাম যেটা একটা পোর্ট ইনফেকশন ছিল, সেখান থেকে নেওয়া হয়েছে। তো আমাদের দেশে নাউএডেজ অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াম বা নন টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়াম ইজ ভেরি কমন কজ অফ পোর্ট সাইট ইনফেকশন। সো আমি যদি সাসপেক্ট করি বা ক্লিনিশিয়ানের যদি কোনো সাসপেশন থাকে যে ইট মে বি নন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তাহলে মাস্ট উনসবে আমি কালচারের সাথে একটা AB স্টেনিং বা জিল নেলসন স্টেনিং দিব, গ্রাম স্টেনও দিব, সাথে হচ্ছে জিল নেলসন স্টেনিং বা AB স্টেনিং, যেটা আমার ডিটেক্ট করতে হেল্প করবে অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া বা নন টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়াম। কারণ গ্রাম স্টেনিং কিন্তু আমি নন টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়াম ডিটেক্ট করতে পারবো না, বাট AB স্টেনিং বা জিল নেলসন স্টেনিং সিম্পল, খুবই চিপ একটা টেস্ট, যেটা দিয়ে আমি মাইক্রোস্কোপিক্যালি ডিটেক্ট করতে পারি যে এটা কি AB অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই কিনা। তারপর এটা নন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলার বা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কিনা সেটা আমি ফার্দার টেস্ট করতে পারি। বাট আমি যদি এই একটা সিম্পল স্টেনিং না দেই, জিল নেলসন স্টেনিং না দেই, আই ক্যান মিস দ্য ডায়াগনোসিস, তাহলে আমি ডিটেক্ট করতে পারবো না। আরেকটা হচ্ছে যে যদি ক্লিনিশিয়ান মনে করেন যে পোর্ট সাইট ইনফেকশন, কারণ মাইক্রোবায়োলজিস্ট শুধু দেখছে উনসবটা কোথাকার সে জানে না, এটা কি পোর্ট সাইট নাকি পেশেন্টের আদার কোনো ইনফেকশন সে জানে না। সো যেহেতু পোর্ট সাইট ইনফেকশনের কমন কজ হচ্ছে নন টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়াম, সো এটাও কিন্তু আমাদের কালচারে গ্রোথ আসে, কিন্তু অবশ্যই মাইক্রোবায়োলজিস্টকে এটা ইনফর্ম করতে হবে। কারণ হচ্ছে যে নন টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়াম গুলো ইনকিউবেশন একটু বেশি সময় লাগে। আমরা যে ব্যাকটেরিয়া গুলো ক্লাস 2 দিন পরে আমরা মিডিয়া গুলো ডিসকার্ড করে দেই, আর্টিফিশিয়াল মিডিয়া যেখানে ব্যাকটেরিয়া গ্রো করে। কিন্তু এটা যদি নন টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়াম, এটা যদি মাইক্রোবায়োলজিস্টকে বলা হয়, সে এটা প্রলং ইনকিউবেশন করবে, ইভেন 5 to 7 ডেজ পর্যন্ত এটা ইনকিউবেটরে রাখতে হয়। তখন দেখা যায় মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কিন্তু গ্রোথ আসে, নন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। সো যদি সার্জনের সাসপেশন থাকে যে এটা পোর্ট সাইট ইনফেকশন এন্ড কজ মে বি নন টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়াম, অবশ্যই একটা জিল নেলসন স্টেইনিং মাইক্রোস্কোপি দিতে হবে এবং মাইক্রোবায়োলজিস্টকে ইনফর্ম করতে হবে, সো দ্যাট মাইক্রোবায়োলজিস্ট এটা প্রলং ইনকিউবেশন করে এবং গ্রোথ পাওয়া পসিবল। তাহলে সেই ক্ষেত্রে কি মানে এরকম রিকুয়েশন লেখা যায় কালচার মানে সব নিয়েছে একটা আম্বিলিকাল পোর্ট থেকে কালচার সেন্সিটিভিটি অ্যান্ড দ্য গ্রোথ অফ দ্য এটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া অথবা নন টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়া। হ্যাঁ, এই জন্য আসলে রিকুইজিশন পেপার যেখানে আমরা মানে রিকুইজিশন দেই কালচার সেন্সিটিভিটি,
হ্যাঁ, ওখানে মানে পেশেন্টের একটু যেমন আমাদের মেডিকেলে আমরা মাইক্রোবায়োলজি থেকে কালচার সেন্সিটিভিটির জন্য রিকুইজিশন পেপারটা চেঞ্জ করেছি, যেখানে পেশেন্টের মিনিমাম ইনফরমেশন থাকবে যে পেশেন্টের আসলে ডায়াগনোসিস কি, কেন স্যাম্পলটা পাঠানো হলো, ক্লিনিক্যাল ফিচার গুলো কি। তাহলে যদি ওটা থাকে এবং সার্জনদের সাথে আমরা টাইম টু টাইম এটা ইনফর্ম করেছি যে ওনারা যদি পোর্টসাইট ইনফেকশন সাসপেক্ট করে অবশ্যই যেন আমাদেরকে একটু ইনফর্ম করে, তাহলে আমরা একটা প্রলং ইনকিউবেশন করব। যে মিডিয়াটা আমরা 2 দিন রাখি সেটা প্রয়োজনে 7 দিন রাখবো, যেন ওনাদেরকে আমরা একটা ডেফিনিট ডায়াগনোসিস দিতে পারি। সাথে একটা এবি স্টেনিং যেন ওনারা সাজেশন দেয় সেটাও বলেছি। Very important message to the students. It's very very important কারণ পোর্ট সাইট ইনফেকশন ইজ কোয়াইট কমন। আমাদের এটা যদি পেতে হয় তাহলে অ্যাটলিস্ট একটা লং একটা আমাদের এটা রাখতে হবে, কালচারটা করতে হবে সে 5 to 7 days মোর। না হলে দেখা গেল যে 48 আওয়ার্স পরে ওটা সবকিছু ফেরত দিল, শুধু আমি মিস করলাম, আমি ডায়াগনোসিস মিস করলাম, সাথে কন্টামিনেশন হয়তো ট্রিট করলাম, যে এটা সিডোমোনাস হয়তো কন্টামিনেশন, আমি কোলেস্টিন দিলাম, তারপরে সেফটাজিডে মেভিভেক্টম দিলাম, যেগুলো একদম রিজার্ভ ড্রাগ, এর বাইরে আমাদের কিছু নাই, অথচ এটা হয়তো অ্যাকচুয়াল অর্গানিজম না, ইট মে বি এ কন্টামিনেশন, আর অ্যাকচুয়াল অর্গানিজম মে বি মিসড। এটাও তো সেম আগের মতোই কোশ্চেন এটা, তাই না? Question. So gram staining will give you the clue. So Pseudomonas aeruginosa is intrinsically resistant to which antibiotic? Sir, should I answer? Yes. Thank you, sir. Pseudomonas aeruginosa is intrinsically resistant to ampicillin, ceftriaxone, amoxicillin flavonolic acid, itrapenam, ampicillin sulbactam, tetracycline, tigacycline, cotrimoxazole, chloramphenicol. অনেক কিছু বলেছে তো। হ্যাঁ, স্যার স্টুডেন্টরা খুব ভালো স্যার, আপনার খুব স্মার্টলি আনসার করতে পারতেন। স্যার ইয়েস, আসলে ইন্ট্রিনসিক রেজিস্ট্যান্স আরেকটা জিনিস যেটা ক্লিনিশিয়ানদের অবশ্যই মাথায় রাখতে হবে, এটা হচ্ছে ইনেট রেজিস্ট্যান্স, মানে ফিউ অর্গানিজম আর ইনেট রেজিস্ট্যান্স টু ফিউ স্পেসিফিক অ্যান্টিবায়োটিক, এবং এই জন্য স্পেসিফিক অর্গানিজম আইডেন্টিফিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবসময় অনেক সময় মাথায় রাখি যে গ্রাম নেগেটিভ তার মানে আমি এটা দিব, গ্রাম পজিটিভ তার মানে এটা দিব, যে নো ম্যাটার এটা কি ইকোলাই না ক্লেপশিয়ালা বা এটা কি সিউডোমোনাস বা অ্যাসেনাটা, না, কারণ ব্যাটার হচ্ছে ইন্ট্রিনসিক রেজিস্ট্যান্স এবং অর্গানিজম স্পেসিস ওয়াইজ তাদের কিন্তু জোন মানে সেন্সিটিভিটি রেজিস্ট্যান্স জোন ডায়ামিটার গুলো ভ্যারি করে। আর ইন্ট্রিনসিক রেজিস্ট্যান্স যে এটা কিন্তু সিউডোমোনাস অ্যারিজোনাসা একটা গ্রুপ, আবার আদার সিউডোমোনাস একটা গ্রুপ। এখানে যে এটা দেখা যাচ্ছে সিউডোমোনাস স্পেসিস, এটা বলতে কিন্তু আমি বুঝতে পারছি না এটা কি সিউডোমোনাস অ্যারিজোনাসা নাকি আদার সিউডোমোনাস। সো এই জন্য যে ডেফিনিট স্পেসিস আইডেন্টিফিকেশন ইজ ইম্পর্টেন্ট, কারণ সিউডোমোনাস অ্যারিজোনাসা যদি হয় তাহলে লটস অফ অ্যান্টিবায়োটিক সে কিন্তু ইন্ট্রিনসিক রেজিস্ট্যান্স। আমি হয়তো ব্লাইন্ডলি কালচার না দিয়ে আমি ব্লাইন্ডলি পেশেন্টকে সেফট্রাক্সোন দিচ্ছি, টিগাসলাইকিন দিচ্ছি, বাট ইফ ইট ইজ সিউডোমোনাস ইট উইল নট ওয়ার্ক বিকজ ইট ইজ ইন্ট্রিনসিক রেজিস্ট্যান্স। এই জন্য কালচার মাস্ট, এবং সাথে অর্গানিজম আইডেন্টিফিকেশন, যে স্পেসিফিক অর্গানিজম আইডেন্টিফিকেশন, যেটা আসলে আমাদের কনভেনশনাল মেথডে যেটা ডিক্স ডিফিউশন, সেটা অনেক ব্যারিয়ার আছে, আমরা খুব বেশি স্পেসিস আইডেন্টিফিকেশন করতে পারি না। এই জন্য আমাদের মানে বেটার ডায়াগনোসিস যদি না হয় তাহলে আসলে ট্রিটমেন্ট বেটার হওয়া পসিবল না। সো বেটার ডায়াগনোসিসের জন্য আমাদের অ্যাডভান্স, র্যাপিড এবং যে অটোমেটেড যে নতুন নিউয়ার সিস্টেম গুলো আছে ওগুলো অ্যাডাপ্ট করতে হবে। নিউয়ার আসলে আমাদের দেশের জন্য, আমাদের দেশে অনেক হসপিটাল গুলোতে আছে, তা আমাদের আসলে এগুলোর দিকে যেতে হবে, আদারওয়াইজ আমরা প্রপার ডায়াগনোসিসে যেতে না পারলে ট্রিটমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট দেওয়া পসিবল না। Is it antibiogram? Bhavin? No, sir, it is not an antibiogram. Antibiograms are constructed from the susceptibility testing data accumulated routinely in microbiology laboratories. So this is not antibiogram. Yes, it is mainly AST, antimicrobial susceptibility test report. It is not antibiogram because antibiogram হচ্ছে একটা কিউমুলেটিভ AST রিপোর্ট, যেটা আমরা অ্যানালাইসিস করি for a particular organism to a panel of antibiotic, যেটা মেইনলি অ্যান্টিবায়োগ্রাম একটা মাইক্রোবায়োলজি ল্যাব ক্লিনিশিয়ানদের কাছে ডিসিমিনেট করবে ইয়ারলি। এটা নিয়ে হচ্ছে যে বছরে একবার মাইক্রোবায়োলজি ল্যাব তাদের টোটাল সারা বছরের এসটি রিপোর্টের সাসেপ্টিবিলিটি এবং রেজিস্ট্যান্স পার্সেন্টেজ কত সেটা ক্লিনিশিয়ানদেরকে ডিসিমিনেট করবে। বিকজ এই অ্যান্টিবায়োগ্রামের উপর ডিপেন্ড করে ক্লিনিশিয়ান শুড চয়েস দ্য বেটার থেরাপিউটিক। মেইনলি হচ্ছে যে আমরা এম্পিরিক্যাল থেরাপি যেটা দেই সেটা ডিসিশন নেওয়ার জন্য এই অ্যান্টিবায়োগ্রামটা খুবই ইম্পর্টেন্ট।
এবং এন্টিবায়োগ্রামে আমরা দেখলাম যে এখানে আছে সেফট্রাইক্সোন 40% সেন্সিটিভ, সেফিপাইম 60% সেন্সিটিভ, মেরুপেনাম 80% সেন্সিটিভ। তাহলে আমি এটা থেকে কি বুঝবো? আমাকে এরকম একটা ডাটা দেওয়া হলো মাইক্রোবায়োলজি থেকে, তাহলে ওটারও একটা ইন্টারপ্রিটেশন আছে যে যদি বলা হয় যে অ্যান্টিবায়োটিকটা মোর দেন 80% সেন্সিটিভ, সেটা আমরা চুজ করব ফর এম্পিরিক্যাল থেরাপি। যেটা 60 to 80% সেন্সিটিভ, সেটা আমরা সিলেক্টিভ কেসে সেটাও এম্পিরিক্যাল থেরাপির জন্য চুজ করতে পারি। বাট লেস দেন 60% যেটা সেন্সিটিভ, সেটাকে আসলে এম্পিরিক্যাল থেরাপির জন্য আমরা চুজ করব না। কালচারের পর তারপর যদি আসে সেক্ষেত্রে আমরা সেটা চুজ করব। সো অ্যান্টিবায়োগ্রাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের একটা মানে অবভিয়াস ডিউটি টু ডেলিভার অ্যান্টিবায়োগ্রাম টু দ্য ক্লিনিক্যাল টিম। থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন আছে স্টুডেন্টদের এই স্লাইডটার উপরে? এনি কোশ্চেন? ফোর সাইড থেকে যখন সব দিব তখন আমরা গ্রাম স্টেনিং সবগুলি বলবো, তিনটাই বলবো, এ বি স্টেনিং তিনটাই বলে দিব একবারে? এবি আর জিলনেনসন স্টেনিং একই, জিলনেনসন আর এবি স্টেনিং, হ্যাঁ। সো দুটা স্টেনিং দিব, একটা গ্রাম স্টেনিং, একটা হচ্ছে জিলনেনসন স্টেনিং। আর অবশ্যই একটু মাইক্রোবায়োলজিস্টের সাথে কমিউনিকেট করব যে আমি সাসপেক্ট করছি যেটা প্রলং ইনকিউবেশন, যে মিডিয়াটা যেন 5 থেকে 7 দিন রাখে কোনো গ্রোথ আসে কিনা। ওকে, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন? স্যার আমার একটা কোশ্চেন আছে শিওর। স্যার। এই রিপোর্টটায় এটা একটা এএসটি রিপোর্ট, কিন্তু স্যার এটা কি বলা যায় এটা একটা ইনকমপ্লিট এএসটি রিপোর্ট, বা এরকম কিছু বিষয় আছে কিনা? কোশ্চেনটা বুঝি নাই। এসটি রিপোর্ট, ইজ ইট এ কমপ্লিট এসটি রিপোর্ট আর ইনকমপ্লিট এসটি রিপোর্ট, যেটা আমরা দেখতে পাচ্ছি স্লাইডে? এটা ডিস্ক ডিফিউশন মেথডে এস আর দিয়ে দেয়া হয়। তবে আমি যদি এটাকে একদম অ্যানালাইসিস করি তাহলে আমি বলবো যে এখানে আসলে একটা স্পেসিস, একটা সিডোমোনাস স্পেসিস দেয়া সবচেয়ে ভালো হতো যদি আমি একদম স্পেসিস অ্যারিজোনাস অর আদার সিডোমোনাস এই লেভেলে দিতে পারতাম, কিন্তু আমি বললাম যে আমাদের লিমিটেশন আছে, কনভেনশনাল মেথডে এত দেয়া যায় না। আরেকটা যদি দেখি যে সেফট্রাইক্সোন রেজিস্ট্যান্ট দেয়া, আসলে আমরা তো জানি যদি এটা সিডোমোনাস অ্যারিজোনাস হতো তাহলে আমরা জানি এটা ইন্ট্রিনসিক রেজিস্ট্যান্স, সো ল্যাব শুড নট টেস্ট ফর দিস ডিস্ক। হ্যাঁ, তো এটা যেহেতু সিডোমোনাস স্পেসিস, এটা বোঝা যাচ্ছে না কোনটা। আর ইনকিউবেশন 37 ডিগ্রি, আসলে 6 ডেজ, উনি কি মাইক্রোব্যাকটেরিয়াম ভেবে ওনারা 6 ডেজ হলে তাহলে ঠিক আছে যদি অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াম সাসপেক্ট করে, আদারওয়াইজ আমরা 48 to 72 আওয়ার্স পর্যন্ত ইনকিউবেট করি। এটাতে পাঠানো হয়েছিল যে এই চিন্তা করে যে ফর এটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া, দ্যাটস হ্যাঁ, তাহলে 6 ডেজ পর্যন্ত ইনকিউবেশন। শিওর শরীফ। এটা হচ্ছে সিডোমোনাস অ্যারিজোনাসা। সো এটা তো আসলে সিডোমোনাসের অনেকগুলো ভ্যারাইটি আছে। সো এটা সিডোমোনাস স্পেসিস, এটা কোন সিডোমোনাস, এই জন্য আসলে স্পেসিস আইডেন্টিফিকেশন খুব ইম্পর্টেন্ট। ভ্যানকুমাইসিন হতো না? না, সিডোমোনাস ভ্যানকোমাইসিন ইন্ট্রিনসিক রেজিস্ট্যান্স, ভ্যানকোমাইসিন ফর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, সিডোমোনাস ইজ গ্রাম নেগেটিভ। Any question? No. Bhargav sir, any comments, sir? না, কমেন্ট আর কিছু নেই, নতুন কিছু নাই। ওকে স্যার। আম্বিলিক্যাল পোর্ট ইনফেকশন নিয়ে আমরা সেপারেট আমাদের একটা ইয়ে আছে, মানে তখন আমরা আরো ডিটেলস আলোচনা করব, বাট ইটস এ কমন প্রবলেম, নট আনকমন প্রবলেম। এটা সার্জন যারা ল্যাপারোস্কোপি সার্জারি করেন ফ্রিকুয়েন্টলি এই প্রবলেমগুলো ফেস করেন। সো এর মধ্যে শুধু এটুকু ডিসকাশন করলে হবে না, আরো অনেক কিছু ডিসকাশনের আছে। সো আমরা হয়তো ডিটেলস পরে আরো কিছু আলোচনা করব, নট টুডে। ইয়েস, থ্যাংক ইউ ডক্টর তাহমিদ। আমরা নেক্সট স্লাইডে যাই। Probably this is the আমাদের এই ব্যাকটেরিওলজির লাস্ট স্লাইডটা। সো ডক্টর শরীফ, স্যার সবগুলো কিন্তু 3 days ব্যাক লেখা হয়েছে। A 50 years old man had a right hemicolectomy 3 days back. A patient has developed a wound infection. Patient is on ceftriaxone, metronidazole and amikacin, and swab was taken for culture and sensitivity. Okay, Sharif. Okay. So the report came to you as this one. MIC report. Okay.
অল রেজিস্ট্যান্সকে আমরা কি বলি? আচ্ছা, আমরা আসি ওখানে। আমরা দেখি যে ইকোলাই যেটা আমরা আইডেন্টিফাই করলাম, যেটা প্রথম থেকে আমরা সবগুলো স্লাইডেই একটু মানে আলোচনা করছিলাম যে whether this E. coli is a contaminant or not. মাহফুজা? জি, ঠিক আছে। আমাদের আসলে যখনই একটা এত রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া আমরা দেখবো, তখনই এই সাসপেশনটা মানে আসা উচিত। শুধুমাত্র রেজিস্ট্যান্ট না, যেকোনো গ্রোথ আসলেই আমাদের মানে এই ইন্টারপ্রিটেশনটা মাথায় রাখতে হবে যে এটা ট্রু প্যাথোজেন কিনা। মোস্টলি দেখা যায় যে কন্টামিনেশন গুলো রেজিস্ট্যান্ট, তবে এভাবে শুধু রেজিস্ট্যান্ট প্যাট আবার অ্যাকচুয়াল সিনারিও হতে পারে, একটা প্যাথোজেন এত রেজিস্ট্যান্ট হতে পারে, বিশেষ করে হসপিটাল অ্যাকর্ড ইনফেকশন গুলো, আইসিইউ পেশেন্ট গুলো এরকম পাই আমরা। সেক্ষেত্রে আসলে যে এই কোশ্চেনটা প্রতিটা স্লাইডে রাখার কারণ এটাই যে আমরা যেন অ্যাসোসিয়েটেড আরো কিছু টেস্ট, গ্রাম স্টেইন, যদি এটা ইউরিন হয় সাথে ইউরিন আরএমই, এই টেস্ট গুলো আমরা দেই এবং অবশ্যই পেশেন্টের সাইন সিমটম এটার সাথে কোরিলেট করি। তো এই জন্যই বলা হচ্ছে যে একটা রিপোর্ট দেখে, শুধু অর্গানিজম দেখেই আমরা আসলে ট্রু প্যাথোজেন কন্টামিনেশন অর কলোনাইজার এটা আসলে আমরা বলতে পারি না। Right. Okay. So next question is, ওই একই আমাদের কথা যে মানে কি করার কথা, সেটা হচ্ছে গ্রাম স্টেনিং। And your third question is, inclusion of the nitrofurantoin is justifiable in this CS report? মাহফুজা? জি স্যার, নাইট্রোফুরান্টন হচ্ছে অনলি ইউজড ফর ইউরিনারি আইসোলেটস। সো এটা এখানে যেহেতু এটা ইউরিনারি আইসোলেটস না, স্যাম্পল ইউরিন না, সো ইট ইজ নট জাস্টিফাইড হিয়ার। Justified. So এবং it's a এটা একটা এমআইসি রিপোর্ট। এমআইসি এখানে সবই রেজিস্ট্যান্ট। নর্মাল একটা এমআইসি রিপোর্ট আমরা কিভাবে ইন্টারপ্রিট করি যে এখানে সাসেপ্টেবল রেজিস্ট্যান্স থাকে, সাথে এমআইসি ভ্যালুটা থাকে। বলা হয় যে এমআইসি মানে হচ্ছে মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন, তার মানে কত মিনিমাম কনসেন্ট্রেশন অফ ড্রাগ একটা ব্যাকটেরিয়ার গ্রোথকে ইনহিবিট করে। সো এমআইসি ইউজুয়ালি যত কম হয় আমরা ভেবে নিই সেটা ভালো ফর দ্য পেশেন্ট, যে ভালো থেরাপিউটিক রেসপন্স করবে, বাট ইট ইজ নট দ্য অনলি প্যারামিটার। এখানে আরো কিছু ম্যাটার আছে যে যেভাবে আমরা ড্রাগ অফ চয়েসটা আসলে সিলেক্ট করতে পারি, সেখানে সেটাকে বলা হয় এমআইসি থেরাপিউটিক কোশেন্ট, এমআইসি ব্রেক পয়েন্ট কোশেন্ট। যে একটা এমআইসি যেটা অর্গানিজমের এমআইসি আসবে এবং যেটা অ্যাকচুয়াল এমআইসি, দুটাকে ডিভাইড করে যেটা আমরা পাই সেটাকে আমরা বলি এমআইসি ব্রেক পয়েন্ট কোশেন্ট, এবং সেটা যত বেশি হয় সেটা তত ভালো ড্রাগ ফর দ্যাট অর্গানিজম, ফর দ্যাট পেশেন্ট। তো এইভাবে একটা ক্যালকুলেশনও করা হয়, যেটা আসলে বাইরের দেশগুলোতে দেওয়া হয়। তো আমাদের দেশে যেহেতু এমআইসি মেশিনটাই আসলে বা এই রিপোর্টগুলোই প্র্যাকটিস কম, সো আমাদের এখনো ওইভাবে রিপোর্ট দেওয়া শুরু হয়নি। কিন্তু আসলে এভাবে একটা রিপোর্ট দিলে এটা ক্লিনিশিয়ানের জন্য খুব একটা হেল্পফুল হয় না, যে এতগুলো এখানে 32, 128 সবকিছু লেখা, হাউ ক্লিনিশিয়ান উইল চুজ উইচ ওয়ান ইজ দ্য বেস্ট অ্যান্টিবায়োটিক। এখানে অনেকগুলা 30টা 20টার মতো অ্যান্টিবায়োটিক আছে। সো এমআইসি বেসড রিপোর্ট হলে ওটা যদি আমরা যেটা এমআইসি ব্রেক পয়েন্ট কোশেন্ট ওভাবে ক্যালকুলেট করে যদি রিপোর্ট দেওয়া যায়, তাহলে ক্লিনিশিয়ানে আসলে হেল্পফুল হয় যে উইচ ওয়ান ইজ দ্য বেস্ট অ্যান্টিবায়োটিক। আর এখানে সবকিছু রেজিস্ট্যান্স দেখাচ্ছে, তার মানে প্যান ড্রাগ রেজিস্ট্যান্স, বাট প্যান ড্রাগ রেজিস্ট্যান্স মানেই সবকিছু শেষ হয়ে যাওয়া না, তারপরেও কিছু অপশন থাকে। কারণ হচ্ছে সেপ্টাজিডিম মেভিব্যাক্টাম, এটা হচ্ছে নিউয়ার বিটা-ল্যাকটাম ইনহিবিটর। এটা একটা খুব ভালো ড্রাগ অ্যান্ড ইট শুড রিজার্ভ ফর দিস কন্ডিশন। এটা আমরা খুবই রিজার্ভ এবং সতর্কভাবে আমাদের ইউজ করতে হবে, শুধুমাত্র যেগুলো প্যান ড্রাগ রেজিস্ট্যান্স এইসব ক্ষেত্রে, এবং পেশেন্ট যদি ক্রিটিক্যালি ইল থাকে, সিভিয়ার ইনফেকশন থাকে, সেক্ষেত্রে আমরা সেপ্টাজিডিম এভিব্যাক্টাম ইজ গুড অপশন ফর দিস টাইপ অফ অর্গানিজম, যেখানে সবগুলো ড্রাগের রেজিস্ট্যান্স।
এবং Understood. কোলিস্টিন আমরা খুব ইউজ করি, কিন্তু কোলিস্টিন আসলে খুব ভালো একটা ড্রাগ না, এটার অনেক সাইড ইফেক্ট আছে। এবং কোলিস্টিন বলা হয় যে যদি কোলিস্টিন ছাড়া আদার অপশন থাকে তাহলে ইটস বেটার টু চুজ দ্যাট ড্রাগ। আর কোলিস্টিন মনোথেরাপি ইউজুয়ালি খুব একটা হেল্পফুল হয় না, এটা কম্বিনেশনে দিতে হয়। সো এরকম যদি সব ড্রাগ রেজিস্ট্যান্স থাকে সেক্ষেত্রে সেপ্টাজিডিম মেবিভেক্টাম একটা গুড অপশন। আর তাছাড়া যদিও এখানে সব রেজিস্ট্যান্স দেখাচ্ছে, তারপরেও বলা হয় যে মেরুপেনাম যদি আমরা ইনক্রিজ ডোজে দেই এবং প্রলং ইনফিউশনে দেই 3 hour ইনফিউশন, তাহলে ইট উইল ওয়ার্ক। Though resistant here. দো রেজিস্ট্যান্ট, হ্যাঁ, yes sir. Okay, thank you. Any question? Students? সব রেজিস্ট্যান্ট হলে যে কি বলে টার্মটা ওইটা জান, সব রেজিস্ট্যান্ট হলে And drug resistance. মানে এখানে এমআইসি PDR 32 দেখে রেজিস্ট্যান্ট বললো, এটা কোনো ইয়া নেই যে এটা লিমিটেশন আছে না যে এত হলে রেজিস্ট্যান্ট না, সেটা তো দেয়া থাকে না এখানে। 32 আছে ইন্টারপ্রিটেশন রেজিস্ট্যান্ট, এটা কত হলে রেজিস্ট্যান্ট হতো না? এগুলো আসলে আমাদের একটা গাইডলাইন আছে যেটাকে আমরা বলছি সিএলএসআই গাইডলাইন। এটা স্ট্যান্ডার্ড গাইডলাইন যেটা হোল ওয়ার্ল্ড ফলো করে ফর মাইক্রোবায়োলজি ইন্টারপ্রিটেশন। আমরা কোনো ড্রাগকে সেনসিটিভ বলবো না রেজিস্ট্যান্ট বলবো, জোন ডায়ামিটার সবকিছুই হচ্ছে সিএলএসআই গাইডলাইনে দেওয়া থাকে। যে ইকোলাইয়ের জন্য সেফট্রাক্সোনের জোন ডায়ামিটার 26, সালমোনেলার জন্য সিপ্রোফ্লক্সাসিনের জোন ডায়ামিটার 31। এই সবকিছু হচ্ছে গাইডলাইন বেস, এবং গাইডলাইন প্রতি ইয়ার আপডেট হয়, চেঞ্জ হয়, এবং ল্যাব শুড ফলো দ্যাট স্ট্যান্ড আপডেটেড গাইডলাইন। এবং এই যে 32 দেওয়া আছে সেটা তখন আমার ওই যে আমার গাইডলাইনে যে এটার অ্যাকচুয়াল এমআইসিটা কত, যদি হয় যে এটা অ্যাকচুয়াল এমআইসি হয়তো লেস দেন 8 আর এটা হচ্ছে মোর দেন 32, তার মানে এটা হচ্ছে রেজিস্ট্যান্ট। সো আমাদের একটা চার্ট থাকে, সেটার সাথে মিলিয়ে দেখতে হবে যে এই অর্গানিজমের এই অ্যান্টিবায়োটিকে অ্যাকচুয়াল এমআইসি কত হলে আমরা সেনসিটিভ বলবো, কত হলে রেজিস্ট্যান্ট বলবো, সেটার উপর ডিপেন্ড করে এখানে ইন্টারপ্রিট করা হয়। Thank you. এবং অটোমেটেড মেশিনে এটা সেট করাই থাকে, এটা মাইক্রোবায়োলজিকে আলাদা করে আর মিলাতে হয় না, মেশিনে এটা সেট করে, মেশিনে অ্যাকচুয়ালটা সেট করা থাকে, যখন ওটার চেয়ে বেশি হয় মেশিন অটোমেটিক ওটাকে রেজিস্ট্যান্ট সেনসিটিভ এভাবে করে রিপোর্ট করে। বাট মেশিন যাই দেখ, ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইজ ইম্পর্টেন্ট। আমরা মেশিন যা দিচ্ছে, we cannot disseminate that report to the clinician. Microbiologists must have to interpret that report and send that to the clinician. Thank you. Any question? আর কোনো কোশ্চেন? স্যার কোনো কমেন্ট করবেন প্যান ড্রাগ রেজিস্ট্যান্ট এই স্লাইডটায়? এইটা এখানে তাহলে পরে উনি যেটা বলছেন তাহলে তো যে যে এমপিসিলিন নাকি ওরে 32 আছে, তাহলে তো ব্র্যাকেটে ওইটাও দেওয়া দরকার ছিল। নর্মালটা কি বা কত উপরে হলে পরে আমরা বলবো যে সেই রেফারেন্স ভ্যালুটা দিয়ে দিলে ভালো হয় না? বায়োকেমিস্ট্রিতে যখন দেয় হ্যাঁ, ওগুলো দিলে ভালো হয় স্যার। তাহলে আমাদের মাথায় কিছু ঢুকবে যে আরো কিছু জিনিস আছে এখানে। হ্যাঁ, রেফারেন্স ভ্যালু। রাইট স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা একদম শেষ ইয়েতে চলে আসি। এই প্রফেসর আকরাম কি জয়েন করেছেন আজকে বাপুজা? সে একটু কাজ স্যার একটু ব্যস্ত আছেন, বললো যে শেষের দিকে ট্রাই করবো, তাও শিওর না স্যার। মানে উনি একটা ওনার হাসপাতালের একটা রিপোর্ট পাঠিয়েছিলেন, ওইটা একটু স্টুডেন্টদেরকে দেখানোর জন্য। আমার মনে হয় দেখালে ভালো হতো। মানে হ্যাভ ইউ সিন হিজ রিপোর্ট লাইক দিস ওয়ান? দিস ইজ জি স্যার, এটা অ্যান্টিবায়োগ্রাম স্যার। এইটাই একটু আমি চেষ্টা ছিলাম যে মানে হসপিটাল গুলো থেকে কিভাবে এই রিপোর্ট গুলোকে ডিসিমিনেট করা হয় টু দ্য আদার ডিপার্টমেন্ট, এটা সম্পর্কে ওনাকে একটু বলার জন্য মানে জয়েন করেননি আর কি। সো এটা দেখে তুমি একটু জাস্ট রাফলি ব্রিফলি কিছু কথা বলতে পারবে এখন আমাদেরকে? জি স্যার, এটা যেমন হচ্ছে একটা অ্যান্টিবায়োগ্রাম। অ্যান্টিবায়োগ্রাম হচ্ছে যে প্রতি বছর মাইক্রোবায়োলজিতে যতগুলো টেস্ট হয়, যত অর্গানিজম প্লাস হচ্ছে যত অ্যান্টিবায়োটিকের এগেনস্টে টেস্ট হয়, সেটার একটা ইয়ারলি একটা ডাটা, যে পার্সেন্টেজ। যেমন আমরা যদি দেখি যে ইকোলাই এখানে এমিকেসিনে হচ্ছে 79% সেনসিটিভ, এবং অ্যান্টিবায়োগ্রাম সবসময় সাসেপ্টিবিলিটি দেওয়া হয়। এবং আমরা সেনসিটিভ কথাটা ইউজ করি, এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট টার্ম না, অ্যাপ্রোপ্রিয়েট টার্ম হচ্ছে সাসেপ্টিবিলিটি। তো অ্যান্টিবায়োগ্রাম সবসময় সাসেপ্টিবিলিটি তেই দেওয়া উচিত। রেজিস্ট্যান্ট দিলেও আসলে সাসেপ্টিবিলিটি হচ্ছে যেটা রিকমেন্ডেড। তো আমরা যদি দেখি যে এখানে এমিকেসিন হচ্ছে
79% সেন্সিটিভ। কিভাবে 79% সেন্সিটিভ বের করলো? যে টোটাল ইকোলাই পেয়েছিল 52, তার মধ্যে 41টাই হচ্ছে এমিকেসিনে সেন্সিটিভ, তার মানে হচ্ছে এটা 79% সেন্সিটিভ। আবার অ্যামোক্সিক্লেভ হচ্ছে যে 52টা ইকোলাই পেয়েছিল, তার মধ্যে 12টা হচ্ছে অ্যামোক্সিক্লেভ সেন্সিটিভ, তার মানে এটা পার্সেন্টেজ হচ্ছে 23। আবার আমরা যদি দেখি যে জেন্টামাইসিন যদি দেখি, এটা হচ্ছে 83%, কোলিস্টিন 100%। আমরা একটু মেরুপেনাম যদি দেখি, বা এই যে নাইট্রোফুরান্টন হচ্ছে 73%, মেরুপেনাম হচ্ছে 83%। তাহলে এই অ্যান্টিবায়োগ্রামের অনেকগুলো ইউটিলাইজেশন হচ্ছে, তার মধ্যে মেইন ক্লিনিশিয়ানদের জন্য যেটা দরকার হচ্ছে যে এটা সবসময় ওনাদের মানে কাছে থাকবে। সবচেয়ে ভালো হয় এটা যদি অ্যাপ বেসড হয়, কারণ এই কাগজটা সবসময় হয়তো ওনারা রাউন্ডে গেলেন, যে কোনো পেশেন্ট ইনফেকশন সাসপেক্ট করছেন, উনি হয়তো শিওর হলেন এটা ব্লাস্টিম ইনফেকশন, বা পেশেন্টের সাইন সিমটম দেখে ক্লিনিশিয়ান ফার্স্ট একটা জাজমেন্ট করবে এটা কি টাইপের ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট, সফট টিস্যু ইনফেকশন, ব্লাডস্ট্রিম ইনফেকশন। এখন উনি কোন একটা অ্যান্টিবায়োটিক চুজ করবেন, সেই অ্যান্টিবায়োটিক চুজ করার জন্য আসলে ওই হসপিটালের সেন্সিটিভিটি প্যাটার্নটা কেমন সেটা জানা দরকার। এবং এক এক হসপিটালের সেন্সিটিভিটি প্যাটার্ন এক এক রকম। বারডেম আর পিজি আমরা যদি বলি বিএসএম দুটা রাস্তার এদিক ওদিক, কিন্তু দুটাই আমরা দেখবো যে দুই রকম সেন্সিটিভিটি প্যাটার্ন হবে। যে মেরুপেনামের সেন্সিটিভিটি প্যাটার্ন বিএসএম এ তো একরকম হতে পারে, বারডেমে একরকম হতে পারে। এটা অ্যাবসলিউটলি ওই হসপিটালে অ্যান্টিবায়োটিকের ইউজের উপর ডিপেন্ড করে। তো আমরা যদি এখান থেকে ইন্টারপ্রিট করতে চাই যে কোনো পেশেন্ট ইউটিআই নিয়ে আসছে, আমি তাকে একটা অ্যান্টিবায়োটিক সাজেস্ট করব, এবং তার সাইন সিমটমে মনে হচ্ছে যে এটা সিস্টাইটিস, তার কোনো ফিভার নাই, তার হচ্ছে ডিজিউরিয়া, ফ্রিকোয়েন্সি মিকচুরেশন। সো আমি দেখতেছি যে এবং পেশেন্ট খুব সিভিয়ার না, ইউটিআই যে একদম লাইফ থ্রেটানিং কন্ডিশন না। সো আমি যেটা ইন্টারপ্রিটেশন বললাম যে অ্যান্টিবায়োগ্রাম মেইনলি এম্পিরিক্যাল থেরাপির জন্য যদি আইসিইউ পেশেন্ট হয়, সেই ক্ষেত্রে মোর দেন 80% যেগুলো সেগুলো আমি চুজ করব। আর পেশেন্ট যদি মানে এত সিভিয়ার কন্ডিশনে না হয়, মাইল্ড ইনফেকশন হয়, সেক্ষেত্রে আমি 60 to 80% যেগুলো সেগুলো এম্পিরিক্যাল থেরাপি হিসেবে চুজ করব। আর লেস দেন 60% হলে সেটা করব না। তাহলে আমি দেখছি যে পেশেন্টের সিস্টাইটিস আমি সাসপেক্ট করছি, নাইট্রোফুরান্টন হচ্ছে 73% সেন্সিটিভ, সো আই ক্যান গো ফর নাইট্রোফুরান্টন ফর দিস পেশেন্ট ইন কেস অফ এম্পিরিক্যাল থেরাপি। তারপর আমি কালচার সেন্সিটিভিটি করে আমি দেখলাম নাইট্রোফুরান্টন রেজিস্ট্যান্ট আসছে, দেন আই ক্যান সুইচ ওভার টু another. আর যদি দেখি যে আমি নাইট্রোফুরান্টন সেন্সিটিভ আসছে, আমার পেশেন্ট ইমপ্রুভিং, তার সিমটম ভালো, আমি নাইট্রোফুরান্টনই কন্টিনিউ করছি। সো এটা হচ্ছে অ্যান্টিবায়োগ্রাম যেটা ক্লিনিশিয়ানদেরকে এম্পিরিক্যাল থেরাপি চুজ করার জন্য হেল্প করে, এবং মাইক্রোবায়োলজি ল্যাব শুড প্রোভাইড দিস অ্যান্টিবায়োগ্রাম টু ক্লিনিশিয়ান ইয়ারলি। এটা অনেক সময় বলে যে আমাদেরকে 3 মাসের দেন বা 6 মাসের দেন, বলে যে এটা 6 মাসের দিলে সেটা আসলে যে ডাটাটা শো করবে ওটা মিসলিডিং হতে পারে। সো খুব বড় হসপিটাল যদি হয় যে একবারে 2000 বেডের, 1500 বেডের, সেক্ষেত্রে 6 মাসে আমি দিতে পারি, আদারওয়াইজ ইয়ারলি একবার অ্যান্টিবায়োগ্রাম দেওয়া ইজ ওকে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা অনেক কিছু আমার মনে হয় যে এইটা নিয়ে আমরা খুব তাড়াহুড়া করিনি। এই সবগুলো জিনিস নিয়ে একটু আস্তে আস্তে করে আমরা একটু ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং নেওয়ার চেষ্টা করেছি। সো আমার মনে হয় আমাদের পরের যে ইয়েটা ছিল এটার সঙ্গে কম্পেটেবল না টুডে। সো আমরা পরের পার্টটা এবিজি রিপোর্টটা আমরা পরের নেক্সট ক্লাসে অ্যাকোমোডেট করব। সো ডিয়ার স্টুডেন্ট যারা ওটাকে প্রিপেয়ার করেছিলেন, ডোন্ট ডিসহার্টেন, আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে অ্যাকোমোডেট করব ইন অ্যানাদার অসপিসিয়েশন। আজকে আমরা একটু এই কালচার সেন্সিটিভিটি, অ্যান্টিবায়োগ্রাম এটার উপরেই কনসেন্ট্রেট করি, এবং এটা দিয়ে আমরা মোটামুটি আজকে শেষ করছি। সো স্যার, এখানে একটা কোশ্চেন ছিল যে 90-60 রুল, এতে চ্যাট বক্সে একটা কোশ্চেন ছিল, ইজ দেয়ার 90-60 রুল ফর রেজিস্ট্যান্স? হ্যাঁ, একটা আছে 90-60 রুল। বলা হয় যে সব ড্রাগ যখন রেজিস্ট্যান্স হবে তখন আমরা আসলে 90-60 রুলটা ফলো করতে পারি। বা আমাদের অনেক সময় এমন হয় যে আমরা দেখি যে কালচার সেন্সিটিভিটি রিপোর্টে আসছে সেন্সিটিভ, বাট আমি পেশেন্টকে দিয়ে ওটা ভালো কাজ করছে না। আবার এমন হয় যে আমার রিপোর্টে আসছে রেজিস্ট্যান্স, বাট পেশেন্ট ওটা ভালো কাজ করছে। তো এরকম কিছু প্যারাডক্স আছে যে হয়তো ড্রাগটা যে সাইট অফ ইনফেকশন সেখানে রিচ করে নাই, বা বডির ইমিউনোমডুলেটরি অ্যাকশন সেটাকে মডিফাই করেছে, এমন অনেকগুলো কজ আছে। আর যদি সব রেজিস্ট্যান্স হয় সেক্ষেত্রে বলা হয় যে 90-60 রুল, যে আমরা যে ইন ভিভো আর ইন ভিট্রো টেস্টে কিছু ডিফারেন্স আছে।
আমরা যেটা ইন ভিভো টেস্ট করি সেটা যেটা সেন্সিটিভ দিই সেটা 90% ক্ষেত্রেই সেন্সিটিভ হয়, বাট 10% ক্ষেত্রে এটা ইন ভিভোতে রেজিস্ট্যান্ট হতে পারে। আবার যেটা আমরা রেজিস্ট্যান্স দেই সেটা 60% ক্ষেত্রে কিন্তু আবার পেশেন্টে কাজ করতেও পারে, আর 40% ক্ষেত্রে রেজিস্ট্যান্ট হতে পারে। সো এই রুলটা আমরা শুধুমাত্র তখনই অ্যাপ্লাই করব যখন আমাদের হাতে আর কোনো ড্রাগ নাই, সব ড্রাগ রেজিস্ট্যান্স। বাট যদি আমরা দেখি যে ড্রাগ সেন্সিটিভ আছে, তখন আসলে এই রুলটা অ্যাপ্লাই হবে না। ওকে ওকে, থ্যাংক ইউ। ডক্টর আসান, কোন মানে কোশ্চেন আছে চ্যাট বক্সে? আসান শুনতে পাচ্ছ? ওর সাইফুল স্যার সাউন্ড স্যার চ্যাট বক্সে কোনো কোশ্চেন আছে? না স্যার, এটা যেগুলো ছিল স্যার মোটামুটি অ্যান্সার করার। ডিসকাস, আচ্ছা ওকে। আজকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি মানে কি বলবো, মেনি মেনি থ্যাঙ্কস টু ডক্টর মাহফুজা নাসরিন, ব্রিলিয়ান্টলি মডারেটেড দ্য সেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবার ডাকবো কোনো একটা সময়, কোনো একটা সেশনে আমাদের এই নলেজ গুলোকে ভেন্টিলেট করার জন্য এবং আরো কিছু জানার জন্য। আমার মনে হয় আমি একটু মারগুপ স্যারকে হ্যান্ড ওভার করি টু সে সামথিং। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। সেটা হচ্ছে যে একটা পেশেন্ট এক সেটিং এ ভর্তি ছিল, মনে করেন একটা ডায়াবেটিক ফুড নিয়ে, তখন আমরা সিএস করে একটা সিএস রিপোর্ট আমরা পেশেন্ট নিয়ে গেছে বাড়িতে, দেন 3 মাস বা 6 মাস পরে আসছে একটা রুটিন অপারেশনের জন্য। তখন কি ওই রিপোর্ট দেখে কি অ্যান্টিবায়োটিক ইউজ করার ক্ষেত্রে কোনো মানে দরকার আছে কিনা, না আমি অন্যভাবে শুরু করবো আমার মতো করে এম্পিরিক্যাল? না, আসলে ওই সেই 3 মাস আগের রিপোর্টের সাথে তার প্রেজেন্ট সিচুয়েশনের কোনো রিলেশন নাই। আর যদি এটা সার্জিক্যাল প্রোফাইলেক্সিস হয় সেক্ষেত্রে তো আসলে আমাদের গাইডলাইন অনুযায়ী যেটা বলে সেফাজোলিন উইদিন 60 মিনিট, বা বাংলাদেশের জন্য যদি আলাদা কিছু রিকমেন্ডেশন থাকে সেই অনুযায়ী যেতে হবে, যেটা প্রি অপারেটিভ প্রোফাইলেক্সিস বলা হয়। আর যদি থেরাপি এম্পিরিক্যাল থেরাপি অন্য কোনো ইনফেকশনের কথা চিন্তা করা হয়, সেক্ষেত্রে আসলে তার সাইট অফ ইনফেকশন, সিভিয়ারিটি অফ ইনফেকশন এবং আমার হসপিটালে অ্যান্টিবায়োগ্রাম প্লাস হচ্ছে যে অর্গানিজম দিয়ে ইনফেকশনটা হতে পারে তার ইন্ট্রিনসিক রেজিস্ট্যান্স সবকিছু মাথায় রেখে ক্লিনিশিয়ানকে অ্যান্টিবায়োটিক চুজ করতে হবে। Thank you. Professor Masud Kori, any comment and advice to students? স্যার আমি তো যত দিন যাচ্ছে তত ভয় পেয়ে যাচ্ছি। এখন পরশু ইন্ডিয়া থেকে আসে তো এক ভয় পেলাম, আজকে ক্লাসের পর আরো বেশি ভয় পেয়ে গেছি। এখন তো কোনো কিছু রোগীর ডিসিশন সার্কুলকে ফোন না করে দিতেও পারি না। তো আমার কাছে মনে হচ্ছে এখন যে কোনো একটা অ্যান্টিবায়োটিক অনেক ভুল করে আসছে। আমি আজকের ক্লাস থেকে বুঝতে পারলাম অনেক ভুল করেছে, আল্লাহ যদি মাফ করে দেয় আর কি। তা এখন প্রত্যেকটা কালচার সেনিটি রিপোর্ট দেখে মাহফুজাকে ফোন করতে হবে। অনেস্ট আমার কাছে মনে হচ্ছে এটা আমার মাথায় আসে না যে কখনো মাঝে মাঝে দু একবার স্পোরাডিক্যালি কথা বলেছি যে আমরা হয়তো we are very much concentrated with the tumor board বা এরকম ক্যান্সার নিয়ে বেশি চিন্তিত। বাট এখন তো দেখতেছি মাইক্রোবায়োলজিটা আরো বেশি ইম্পর্টেন্ট, এটা তো আরো বেশি কমন দেন দ্যাট অফ দি ক্যান্সার। তো খুবই ফ্রুটফুল ডিসকাশন হয়েছে। আমি সবকিছু ফলো করতে সত্যি কথা পারি নাই, যতটুকু ফলো করে যেটা চেষ্টা করব। আর যখনই এরকম একটা পাই, আমার মনে হয় আমাদের মাইক্রোবায়োলজিস্ট কলিগ যার যেখানে ফেসিলিটি আছে আমরা কথা বলে নিলে আমার মনে হয় এটা খুব ইফেক্টিভ হবে আর কি চিকিৎসা দেওয়াটা। আর আমাদের যারা ট্রেনি আছে এরকম যে কোনো একটা, আমাদের যে আজকে রিপোর্ট গুলো আমরা দেখালাম যে কোনো একটা থেকে এরকম অসপি বা আইইউতে দেওয়া যেতে পারে। এটা অসপির চেয়ে বেশি আইইউতে ফিট করবে এই প্রশ্নগুলা। সুতরাং যেহেতু আমাদের নলেজ আসছে বা স্যার আমাদের মারগুপ স্যার আছেন, শ্রদ্ধেয় মারগুপ স্যারের দৃষ্টিগোচর হয়েছে এই বিষয়টা, তাহলে হয়তো আমি মনে করবো স্টুডেন্টরা এই বিষয়গুলো আরো ভালো করে পড়বে, যেন ভবিষ্যতে যদি পরীক্ষায় থাকে যেন ওরা এটা ওভারকাম করতে পারে। তা আমাদের এই সেশন গুলো স্যার একদিনে আমার মনে হয় আমি সব কনজিউম করতে পারি নাই, আরো দু একবার যদি আমরা করি তাহলে হয়তো কিছুটা মুখস্থ আইডিয়া হয়ে যাবে যে এটা হলে এটা। এখন হয়তো রিক্যাপিচুলেট করতে হবে এই আর কি। আমি আমাদের যে আজকে মডারেটর অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, খুবই রিচ একটা ডিসকাশন হয়েছে, আমরা তো উপকৃত হয়েছে, আমাদের স্টুডেন্ট উপকৃত হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনার আরেকটা কথা হচ্ছে এর সঙ্গে যে এখন মাইক্রোবায়োলজিস্ট শুড বি ইনক্লুডেড ইন আওয়ার ম্যানেজমেন্ট টিম, দ্যাটস এন ইম্পর্টেন্ট। জি স্যার, হ্যাঁ মাস্ট করতে হবে। আমি একটু দেখলাম প্রফেসর ওমর ফারুক ইউসুফ, ফারুক ভাই
শুনতে পাচ্ছেন? জয়েন করেছেন মনে হয়। ফারুক ভাই আছেন? ওমর ফারুক ইউসুফ? আচ্ছা, ওকে।